আমার মনে হয় তোমার ডেস্টিনিতে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা। অন্য সময় হলে প্রাপ্তি অয়নকে তীক্ষ্ণ কণ্ঠে কিছু একটা শুনিয়ে দিত, অথচ আজ ব্যতিক্রম। প্রথমত সে অয়নকে চিনতেই চাইল না। অয়ন তার দিকে ঝুঁকে আসে, সে চোখ ঘুরিয়ে আশেপাশটা দেখল। কেউ কি দেখতে পেল? প্রাপ্তি নিজের পরিবারকে চিনে খুব ভালোভাবে। রক্ষণশীলতার মুখোশে তারা কেমন মানসিকতা পোষণ করে তার অজানা নয়। কেউ যদি তাকে এবং অয়নকে পাশাপাশি দেখে তবে তাদের নিম্ন মানসিকতা পূর্ণ ডালপালা সহ বিকশিত হবে। তাই দূরত্ব রাখাটা অতীব জরুরি। যাক, সবাই ব্যস্ত, ফুপু বা চাচি কেউই আশেপাশে নেই। ফুপাতো ভাই বোনগুলো ব্যস্ত তাদের মতো। অয়ন প্রাপ্তির মুখে তীব্র অস্বস্তি এবং জড়তা দেখতে পেল। ব্যাপারটা অনুধাবন করে মেরুদণ্ড সোজা করল। তারপর পকেটে হাত ঢুকিয়ে সামনে চলে গেল। অয়ন চলে যাওয়াতে একটা লম্বা নিঃশ্বাস ছাড়ল। না, কাউকে বুঝতে দেওয়া চলবে না সে অয়নকে চিনে। কিন্তু এই পাজি ছেলেটা এখানে কেন? অয়নরা মোট 4 জন এসেছে, 3 জন ছেলে এবং 1 জন মেয়ে। হলুদের ডালার সাথে মেয়ের বিয়ের তত্ত্ব তারা নিয়ে এসেছে। তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে গিয়েছে মজুমদার বাড়ি। তাদের বসার ব্যবস্থা খুব সুন্দর করে করা হয়েছে, তাদের যেন অসুবিধা না হয় তাই পাপিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার কাজ একটু পরপর শুধানো। আপনাদের কিছু লাগবে? প্রাপ্তির মেজফুপির এত আদিক্ষেতা ভালো লাগে না। তিনি অতিরিক্ত ভান করেন। তার প্রতিটা কাজ প্রাপ্তির বিরক্ত লাগে। এই কারণে পারিবারিক অনুষ্ঠানগুলো এড়িয়ে যেতে চায় সে, কিন্তু পারে না। কারণ এদের আতিশয্যকে লাই দিয়েছে তার বাবা জামশেদ মজুমদার। ভাই বোন অন্তপ্রাণ। ভাই বোনদের প্রতি অতিরিক্ত স্নেহ তাকে অন্ধ করে দিয়েছে, আর ভাই বোনরা তার এই স্নেহে সুযোগ নেয়। প্রাপ্তির বাবার প্রতি রাগ হয়, কারণ এই ভালোবাসাগুলো একপাক্ষিক, অথচ লোকটা বুঝতে চায় না। আর বাবার এই প্রবল ভালোবাসার কারণে ভুগতে হয় তাদের। এই যে পাপিয়াকে অহেতুক ফরমাইশ খাটানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছে, এটার কোনো মানে নেই। কিন্তু এমনটা না করলে পাপিয়া হয়ে যাবে বেয়াদব। পাপিয়াকে কলুর বলদের মতো ছুটাছুটি করতে দেখে তার হাত টেনে ধরল প্রাপ্তি। সে কিছু জিজ্ঞাসা করার আগেই প্রাপ্তি তাকে টেনে নিয়ে গেল এক কোনায়, কড়া স্বরে বলল, ওইদিকে আর যাবি না, আমার সাথে থাক। ওদের কিছু লাগলে নিজে জানাবে। ওরা কোনো মহারাজার সেপাই না যে আমাদের মাথা কেটে দিতে হবে ওদের জন্য। ফুফু জানলে আবার তামাশা করবে। করুক গা। আচ্ছা, এরা বরের কি হয়? পাপিয়া আঙ্গুল উঁচাতে গেলে প্রাপ্তি আঙ্গুল নামিয়ে দিল। চাপা স্বরে বলল, পাঞ্জাবির রং বলে কথা বল। নীল পাঞ্জাবিটা ভাইয়ার খালাতো ভাই, ওই পায়েলাপুর বয়সী, সুনামগঞ্জে থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হলুদ পাঞ্জাবির ভাইটা ভাইয়ার মামাতো ভাই, ওই আমার সমবয়সী, আমার ক্লাসেই পড়ে, খুব ভালো ছাত্র। আর সাদা পাঞ্জাবির ভাইটাকে চিনি না, আজই প্রথম দেখছি। যতটুকু শুনেছি দুলা ভাইয়ের ছোট চাচার ছেলে। ভাইয়াটা সুন্দর, নীলু আপুর খুব পছন্দ হয়েছে, তাই তো বারবার আমাকে পাঠাচ্ছে ওনার কাছে। আর মেয়েটা ভাইয়ার আপন বোন, ও আমার থেকে 2 বছরের বড়, মমো আপুর বয়সী, তোমার থেকে 1 বছরের ছোট। আমি কি তোর কাছে বায়োডাটা চেয়েছি? তুমি তো জানতে চাইলা। পাপিয়া ঠোঁট উল্টে বলল। প্রাপ্তি মুখ খিচিয়ে বলল, আমি জানতে চাইছি ওরা কারা। তুই তো এমন বর্ণনা দিচ্ছিস যেন আমি বিয়ে করবো। যা ভাগ, মায়ের কাছে যা। এখানে দারোয়ানগিরি করা লাগবে না তোর। নীলু আপু তো বললো খাতিরদারি করতে, মেজো ফুফু জানলে বকবে। নীলা মেজফুপুর ছোট মেয়ে, প্রাপ্তি 8 মাসের বড়, তবে খুব প্রাপ্তির সাথে স্বভাবের কোনো মিল নেই। প্রাপ্তির ধারণা মেয়ে মানুষ 2 ধরনের হয়। এক ধরনের মেয়ে মানুষ নির্বোধ, কুচুটে, পরশ্রীকাতর এবং মন জুগিয়ে চলা ধান্দায় থাকে। তাদের জীবনের কোনো উদ্দেশ্য থাকে না। নির্ভরশীলতা, মানুষকে খুশি করার প্রবণতা তাদের রক্তে মিশে থাকে। একটা সময় তাদের ধৈর্যের বাঁধ ভাঙে, তখন তাদের মধ্যকার যন্ত্রণাগুলো বিষের রূপ নেয়। প্রাপ্তির ধারণা তার ফুপুরা এই ধরনের মেয়ে মানুষ। নীলাও স্বভাবগত এমন ধরনেরই। তাই তো একটা অপরিচিত ছেলের প্রতি তার এতটা আগ্রহ। সেই আগ্রহ প্রকাশটা সে সরাসরিও করছে না। এমন আচরণকে নেহাত ছ্যাবলামো এবং ছ্যাঁচড়ামির ক্যাটাগরিতে ফেলে প্রাপ্তি। পাপিয়াকে সে কড়া স্বরে বলল, আর ওদের ফরমাইশ খাটা লাগবে না তোর। এক কাজ কর, মায়ের কাছে যা, যে জিজ্ঞেস কর কোনো প্রয়োজন আছে কিনা। পাপিয়া ঘাড় নেড়ে কেটে পড়ল। প্রাপ্তি নিজের ঘরের দিকে গেল। ঘরে এসে আরেক কেচ্ছা বাঁধল শিলা, অর্থাৎ যে কনে তার হলুদের শাড়িতে প্রাপ্তি ছোট চাচার ছোট ছেলে অতুল আইসক্রিম মাখিয়ে দিয়েছে। ফলে মেজে ফুপু এবং ছোট চাচির মধ্যে একটা ছোটখাটো ঝগড়া বেঁধে গেল। প্রাপ্তির এই প্রথম পারিবারিক কলহে ভীষণ আনন্দ লাগছে। মেজে ফুপুর দেমাগি এবং ঝোঁকরুটে স্বভাব তার জানা। মহিলার কণ্ঠ তীক্ষ্ণ চিৎকার করলে কানে বাজে। এদিকে ছোট চাচি নিতান্তই ছিচকাদুনে। তিনি এই বংশের প্রদীপদের মাতা, সুতরাং তাকে সম্মান করতেই হবে।
আদর করতে হবে। প্রাপ্তি দাদির দিকে চাইল। 80 বছরের সফেদ শাড়ি পরা, গালে চামড়া ঝুলে আসা জীর্ণ প্রৌঢ় এখন কি করেন সেটাই দেখার বিষয়। শিলা আপা পার্লার থেকে সেজে এসেছিল, তার শাড়িটাও হলুদের জন্য ও বাড়ি থেকে এসেছে। ছাদে বরপক্ষ চলে এসেছে, এখন ঘড়িতে 8টা বাজে, এশার আজান দিয়ে দিবে, অথচ এখনো কনে স্টেজে ওঠেনি। ফুপু নিজের ভাতিজার নির্বুদ্ধিতাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, একটা দামড়ার ছেলের সামান্য বুদ্ধি নেই? সে কি করে শিলার শাড়িতে চকলেট মাখালো? এখন মেয়েটা অনুষ্ঠানে বসবে কি করে? সব তোমাদের চাল। আমি বুঝি না। আসলে আমার মেয়ের বিয়ে কি করে পণ্ড করবে সেটাই তোমাদের উদ্দেশ্য। আপা, অতুল কি বুঝে নাকি? মাত্র তো 10 বছরের বাচ্চা। 10 বছরে কেউ বাচ্চা থাকে না নাসরিন। গিলাতে গিলাতে তোমার ছেলেদের মাথা মোটা বানিয়েছ। আমার ভাইদের ছেলে মেয়েগুলো এক একটা নমুনা হয়েছে। একজনের মেয়েগুলো হয়েছে উচ্ছৃঙ্খল, আর তোমারগুলো নির্বোধ। ছি ছি, আপনি এগুলো বলতে পারলেন? ও কি আপনার উপর খায়? খায় তো নিজের বাপেরটা। মনিরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে। এদিকে শিলা আপা কাঁদছেন। প্রাপ্তি দাদির মুখের দিকে তাকিয়ে আছেন। দাদি প্রিয় নাতিকে শাসন করতে পারছেন না, আবার নিজের মেয়েকেও কিছু বলতে পারছে না। এর মধ্যে জামশেদ মজুমদার এবং পলাশ মজুমদার এলেন। জামশেদ মজুমদার তার মেঘের মতো ভারী স্বরে গর্জে উঠে বললেন, এটা কি মাছের বাজার? একটা অনুষ্ঠানের দিন কুত্তার মতো ঘেউ ঘেউ করা হচ্ছে কেন? জামশেদ মজুমদারের এই দুটো লাইন যথেষ্ট ছিল, ঝগড়া থেমে গেল। এই বাড়িতে জামশেদ মজুমদারের কথার উপর শুধু দাদি কথা বলার সাহস রাখেন। প্রাপ্তি নিজেকে বাবার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জামশেদ মজুমদার নিজের স্ত্রীকে বললেন, মনিরা, তুমি থাকতে এখানে এমন ঝগড়া হচ্ছে কেন? মনিরা উত্তর দিতে পারল না। তিনি মাথা নত করে দাঁড়িয়ে রইলেন স্বামীর সামনে। জামশেদ মজুমদার আবারও ভারী স্বরে বললেন, 10 মিনিটে মেয়েকে ছাদে আনো। দাদি তখন বললেন, শাড়ি তো নষ্ট হয়ে গেছে। সেটা কিভাবে ঠিক করবে সেটা তোমাদের মাথা ব্যথা। এর মধ্যে শিলা বলল, বড় মামির একটা হলুদ জামদানি আছে, আমার মেকআপের সাথে ওটাই যাবে। মনিরার দামি শাড়ি বলতে হাতে গোনা। 25 বছরের বিবাহ বার্ষিকীতে জামশেদ সাহেব নিজে তাকে একটা হলুদ রঙের জামদানি উপহার দিয়েছিলেন। জামশেদ সাহেবের উপহার খুব হাতে গোনা। বিয়ের প্রায় 30 বছর হতে চল, অথচ হাতে গুনলে তিনি 4 কি 5 বার নিজে থেকে শখ করে বইয়ের জন্য উপহার এনেছেন। শাড়িটার প্রাইস ট্যাগটা দেখে মনিরা বুঝেছিল এটা খুব দামি শাড়ি। ফলে শাড়িটার ভাঁজ এখনো খোলা হয়নি, তিনি একবারও পরেননি। তাই শিলা শাড়িটার কথা উল্লেখ করতে মনিরার মুখখানা মিয়ে গেল। ঠিক তখনই জামশেদ সাহেব মনিরাকে বললেন, শাড়িটা ওকে পরিয়ে নিয়ে আসো। মনিরার একবার ইচ্ছে হলো বলতে, এই শাড়িটাই কেন? আমি তো একবারও পরিনি। কিন্তু এই বয়সে এসে এমন কথা বললে মানুষ ছোট লোকি ট্যাগ দিবে, বলবে সামান্য শাড়ি তো। হ্যাঁ, সামান্য শাড়ি, অথচ মনিরার মনটা ঈষৎ খারাপ হলো। কিন্তু এমন তো প্রথম নয়, বহুবার এমন হয়েছে। তার নিজে পছন্দ করে কেনা আলমারি মেজ ননদ নিয়ে গিয়েছে, তার গহনা পরিয়ে সেজ ননদের বিয়ে হয়েছে। তার কত পছন্দের জিনিসের মায়া ত্যাগ করতে হয়েছে, কারণ সে বড় বউ। তাহলে এই সামান্য শাড়িতে কি আসবে যাবে? প্রাপ্তি মায়ের মূর্ছানো মুখখানা দেখলো, ফলে নিজের অনিচ্ছা সত্ত্বেও বলল, মায়ের শাড়ি কেন? তুমি তো বিয়ের জন্য কম দামি শাড়ি কিনোনি। কালকেই তো দেখলাম ওখানের একটা পরো। তুই বেশি বুঝিস, আমার মেকআপের সাথে ওটাই যাবে। প্রাপ্তি এবং জামশেদ সাহেবের চোখাচোখি হলো। সে তার ঔরসজাত, অথচ দুজনের মধ্যে একটা অব্যক্ত যুদ্ধ চলছে। সেই যুদ্ধ হয়তো কখনোই থামবে না, কারণ প্রাপ্তি কখন মাথা নত করবে না। জামশেদ সাহেব চোখ সরিয়ে নিয়ে মুনিরাকে শুধালেন। তোমার কি শাড়ি দিতে আপত্তি মনিরা? মুনিরা দাঁড়ালেন না, আলমারি থেকে শাড়িটা এনে পায়েলকে বললেন, শিলাকে পরিয়ে দাও। প্রাপ্তির রাগ হলো মায়ের উপর কিঞ্চিত। আরেক ধরনের মহিলা মানুষ হলো তার মা, যাদের আকাশ সমান স্বপ্ন থাকে, কিন্তু তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার সাহস থাকে না। তারা তাদের ভাগ্যের কাছে পরাজিত হয়, নত হয়। তাই তো নিজের বলে তাদের কিছুই থাকে না। তারা বাঁচে কিন্তু নিষ্প্রাণ পুতুলের মতো। তাদের মনের মধ্যেখানে অভিমানের পাহাড় তাদেরকে শান্ত, ক্লান্ত, ক্ষান্ত করে দেয়। তারা জীবনের প্রতি কোনো আশা রাখে না। তারা নিজেদের গণ্ডিটুকু এতটাই ছোট করে ফেলে যে উড়ার জন্য পাখা ঝাপটাতেও ভুলে যায়। তাদের কণ্ঠ তো থাকে, কিন্তু সেই কণ্ঠে শেকল পরানো। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলল। সে এই 2 ধরনের নারীর মতো হতে চায় না। সে ভিন্ন হবে, যেখানে সে আত্মত্যাগ করবে নিজের মর্জিতে। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। একে একে হলুদ দেওয়া হচ্ছে, গান বাজছে। এখন খাওয়া দাওয়া শুরু হবে। এর মধ্যে বড় ফুপু প্রাপ্তিকে বলল, যা তো স্টোর রুম থেকে স্টিলের 2টো বড় হাঁড়ি নিয়ে আয়। ডেকোরেটরের বাটির শর্ট পড়েছে। পুতুলকে বল। ও ব্যস্ত আছে, তুই যা না। প্রাপ্তি একরাশ বিরক্তি নিয়ে গেল।
স্টোররুমটা নিচতলায়, বাড়ির সবার আসবাবপত্রে ঠাসা এই ঘর। এখানে অনেক বাসনকোসনও রাখা, এগুলো সচরাচর ব্যবহার করা হয় না। স্টোররুমের লাইটটা আগে থেকে জ্বলছে। প্রাপ্তি ভেতরে গেল, র্যাক থেকে বড় বড় ধুলোমাখা হাঁড়ি নামাতে একে একে অন্য হাঁড়িগুলো পড়তে লাগলো। অমনি একটা হাতটাকে টেনে সরিয়ে নিল, হাঁড়িগুলো মাটিতে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। প্রাপ্তি পাশে চাইতে দেখলো অয়ন দাঁড়িয়ে আছে। সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নিল, চোখ কুচকে শুধালো, আপনি এখানে কি করছেন? অয়ন মুখখানা বেচারা মতন করে বলল, তোমাকে চোট খাওয়া থেকে বাঁচালাম, কোথাও একটু থ্যাংক ইউ বলবে? তা নয়, জেরা করছো। একটু হলেই পাতেলের নিচে পড়ে চ্যাপ্টা হয়ে যেতে। প্রাপ্তি চোখ মুখ কুচকে ফেললো, কঠিন স্বরে বলল, এখানে কি করছেন আপনি? কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। যান আপনি এখান থেকে। আমি কি চুরি করছি নাকি যে কেলেঙ্কারি হবে? উফ। উফ বলো না, ভালোবাসা দিলে লাগে। প্রাপ্তির নিজের চুল ছিঁড়তে ইচ্ছে হলো, একরকম বিরক্তি নিয়ে শুধালো, আপনি বোতলের ভূতের মতো আমার ঘাড়ে চাপা কবে থামাবেন? যবে তুমি আমার বিনোদন নিবেদন গ্রহণ করবে। বিনোদন নিবেদন এই যে আমি তোমার ছাত্র হতে চাই। মহোদয়ের মর্জি হলে আমাকে ছাত্র বানিয়ে বাধিত করুন। আমি খারিজ করলাম। আমি কি প্রেমিক হওয়ার আবেদন জানাচ্ছি যে খারিজ করছো? আমি তো নিষ্পাপ অনুরোধ করছি। এতটা নির্দয় কেন হচ্ছে তেলাপোকা? প্রাপ্তি উত্তর দিতে যাবে তখনই কারেন্টটা দুম করে চলে গেল। মুহূর্তে অন্ধকারে ঢেকে গেল স্টোর রুম। সাথে সাথেই তার হাতটা চেপে ধরল অয়ন। প্রাপ্তি ছাড়াতে চাইল কিন্তু পারল না, খুব শক্ত করে সে চেপে ধরেছে, একটু হলে যেন হাড় ভেঙে দিবে। প্রাপ্তি কড়া স্বরে বলল, হাতটা ছাড়ুন। কি করছেন? তখন অয়ন কাপা স্বরে বলল, লাইটটা জ্বালাও প্লিজ, প্লিজ টার্ন অন দ্য লাইট প্লিজ। অয়নের স্বর রীতিমতো কাঁপছে। সে দু হাত দিয়ে প্রাপ্তির হাত আঁকড়ে ধরে আছে, এতটাই শক্ত করে ধরে আছে যে প্রাপ্তির মনে হলো তার হাত ভেঙে যাবে। সে যত ছাড়াতে চেষ্টা করলো ততই তার বাঁধন শক্ত হলো। প্রাপ্তির রাগে গা জ্বলছে, অয়নের স্পর্শে তার অস্বস্তি বাড়ছে, গা গুলাচ্ছে। রাগে গজগজ করতে করতে বলল, হাত ছাড়ুন আমার, আমি কিন্তু চিৎকার করব। কিন্তু বিপরীতে অয়ন শুধু একটা কথাই বলল, লাইটটা জ্বালাও প্লিজ। তার কণ্ঠে ভয়ের ছাপ। প্রাপ্তি খেয়াল করলো অয়নের হাত কেমন ঠান্ডা হয়ে আসছে। কিছু জিজ্ঞাসা করার আগেই সে ধপ করে বসে পড়ল। প্রাপ্তির হাত ধরে থাকায় সেও হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে গেল। অয়ন ক্রমাগত আকুল স্বরে বলতেই লাগলো, লাইট আসছে না কেন? আমার ভয় করছে, প্লিজ লাইটটা জ্বালাও। কণ্ঠ কেমন দলা পাকিয়ে যাচ্ছে তার। এবার প্রাপ্তি ভীষণ অবাক হলো অয়নের এরূপ আচরণে। সন্ধিহান স্বরে শুধালো, এমন কেন করছেন আপনি? অয়নের মতো মানুষকে এমন ভঙ্গুর কমজোর রূপে কখনোই কল্পনা করেনি প্রাপ্তি। তার স্বভাব আচরণের সাথে মোটেও মিল খাচ্ছে না বিষয়টা। অয়ন একজন দাম্ভিক, স্বার্থপর, ইগোইস্টিক এবং অসহ্য পুরুষ। অয়নের বদগুণ নিয়ে নির্দ্বিধায় একটা রচনা লিখে ফেলতে পারবে প্রাপ্তি, যার শিরোনাম হবে হাড় বজ্জাত অয়ন। সে মরে যাবে কিন্তু নিজেকে দুর্বল দেখাবে না। দুর্বলতা দেখানোকে কাপুরুষতা ভাবে সে। সেক্ষেত্রে সে অন্ধকারকে ভয় পায়। ব্যাপারটা হজম করতে পারল না প্রাপ্তি। সে কি সত্যি অন্ধকারকে ভয় পায় নাকি এটা প্রাপ্তিকে কোনো ফাঁদে ফেলার জন্য অভিনয়? প্রাপ্তি অয়নের মুখ দেখতে পাচ্ছে না। স্টোররুমে কোনো জানালা নেই, বাহিরেও বিদ্যুৎ নেই, ফলে একেবারে নিকষ কালো আধার। এই অন্ধকারে নিজের হাতটা দেখতে পাচ্ছে না প্রাপ্তি, শুধু অয়নের কম্পিত নিঃশ্বাস আর শীতল হাত জোড়ার রুক্ষ ত্বকটা অনুভব হচ্ছে। অয়নের হাত আরো বেশি ঠান্ডা হয়ে গেল। সে প্রলাপের মতো জড়ানো স্বরে বারবার লাইট জ্বালাতে বলছে, অথচ প্রাপ্তির কাছে আলোর কোনো উৎস নেই। সে মোবাইলটা পাপিয়াকে দিয়ে এসেছে ছবি তোলার জন্যে। স্টোররুমে মোমবাতি বা ম্যাচ কিছুই নেই। প্রাপ্তির মাথায় একটা বুদ্ধি এলো, ফলে প্রাপ্তি হাতরে অয়নের বাহু ধরল, হালকা ঝাঁকিয়ে বলল, আপনার মোবাইল কোথায়? কিন্তু অয়নের কানে যেন কোনো কথা গেল না। সে একমনে বলতেই লাগলো, প্লিজ লাইটটা জ্বালাও, লাইট জ্বালাও। আরে কারেন্ট না আসলে লাইট কি করে জ্বালাবো? আমার কাছে মোবাইল নেই। আপনার কাছে তো আছে, ওটার ফ্ল্যাশ অন করুন। অয়ন আগের মতোই প্রলাপ বকছে, ফলে প্রাপ্তির মেজাজ খারাপ হলো। এ তো আচ্ছা জ্বালা হলো। কত সময় এমনভাবেই অসহ্য লোকের সাথে বসে থাকবে সে? নিশ্চয়ই ইতিমধ্যে তাকে খোঁজাও শুরু হয়েছে। এটা মজুমদার বাড়ি, কেলেঙ্কারি বাঁধাতে এখানে সময় লাগে না। জামশেদ মজুমদারের বোনগুলো তো আছে। প্রাপ্তির ইচ্ছে হলো অয়নের চুল ছিঁড়ে ফেলতে। গাল ফুলিয়ে কিছুক্ষণ দীর্ঘশ্বাস ফেলে রাগ নিয়ন্ত্রণ করতে চাইল সে। মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে কি করা যায়। এত সহজে নিজের ভারসাম্য হারালে হবে না। সেইবার অয়নের হাতের উপর হাত রাখলো, কণ্ঠ যথাসম্ভব মোলায়েম করে বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি তো একা না, আমি আছি। আমি কোথাও যাচ্ছি না, আপনি শান্ত হন। আছি আমি, শান্ত হন। অয়ন তার মাথাটা ঠেকালো প্রাপ্তির হাতের উপর, আস্তে আস্তে বলল, আমার ভয় করছে, খুব ভয় করছে। প্রাপ্তি তার এক হাত ছাড়ালো। অয়নের পিঠে হালকা করে হাতটা বুলিয়ে দিতে দিতে নরম স্বরে বলল, আমি আছি, ভয় নেই।
আপনি কি আপনার মোবাইলটা ফ্ল্যাশ অন করতে পারবেন? একটু চেষ্টা করুন। অয়নের গা কাঁপছে। সেই কাঁপাটা প্রাপ্তি খুব ভালো করে টের পেল। সে হয়তো অভিনয় করছে না, সে হয়তো সত্যিই অন্ধকার ভয় পায়। কিন্তু কেন? অন্ধকার নিয়ে কি তার কোনো খারাপ স্মৃতি রয়েছে? প্রাপ্তি তার পিঠে হাত বুলাতে লাগলো। সে টের পেল যে হাতটা অয়ন ধরে রেখেছে সেটা ধরে এসেছে, ঝিঝি করছে। কতটা সময় পার হয়েছে? জেনারেটরের লাইনটা অন করা হয়েছে কি? অবশ্য জেনারেটর শুধু ছাদের জন্যই ভাড়া করা হয়েছে। প্রাপ্তির চিন্তা হচ্ছে কেউ কি আসছে। সে কোনো ঝামেলাতে পড়তে চায় না, মনে মনে স্রষ্টাকে ডাকছে। আল্লাহ তাআলা, প্লিজ কোনো ঝামেলা না হয় আবার। হয়তো মহান আল্লাহ তার মনের আকুতি কবুল করলেন। স্টোর রুমের লাইটটা জ্বলে উঠল। প্রাপ্তি উৎফুল্ল স্বরে বলল, কারেন্ট এসেছে, কারেন্ট এসেছে। অয়ন এবার চোখ তুলল। উদ্ভ্রান্তের মতো চাইল চারিপাশটা। প্রাপ্তি দেখল সে ঘেমে গেছে। তার চোখের দৃষ্টি এলোমেলো, তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে। প্রাপ্তি কিঞ্চিত উদ্বিগ্ন হলো, ধীরে স্বরে শুধালো, আপনি ঠিক আছেন? অয়ন কিছুক্ষণ ভ্রান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। ফ্যালফ্যাল সেই দৃষ্টির অর্থটা ঠিক বুঝল না প্রাপ্তি, কিন্তু পর মুহূর্তে অয়ন তার হাতটা কিঞ্চিত ঝাড়া দিয়ে সরিয়ে দিল। হাত দিয়ে মুখখানা মুছল, নিজেকে সামলালো যেন কিছুই হয়নি। মেঝেতে হাত ভর করে উঠে দাঁড়ালো। তারপর শিরদাঁড়া সোজা করে কোনো কথা না বলে কেমন হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এমন একটা ভাব যেন কিছুই হয়নি। প্রাপ্তি হতভম্বের মতো তার যাওয়ার দিকে চেয়ে রইল। মানুষ ভদ্রতা করে হলেও একটা ছোট ধন্যবাদ তো দেয়, অথচ এই লোকের মধ্যে ন্যূনতম ভদ্রতাও নেই। প্রাপ্তির হাতটা অসাড় বানিয়ে দিয়েছে, অথচ কোনো কথা না বলেই বেরিয়ে গেল। আর প্রাপ্তি কিনা এই অভদ্র মানুষের জন্য একটু আগে উদ্বিগ্ন হয়েছিল। প্রাপ্তির ছাই চাপা রাগটা আবারও হু হু করে বেড়ে গেল। মানুষ অকৃতজ্ঞ। প্রয়োজনের সময় তারা তোমার পা ধরতেও দ্বিধা করবে না, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলতেও তাদের হাত কাঁপবে না। প্রাপ্তি এই কারণে কারোর প্রতি অনর্থক সহানুভূতি দেখাতে চায় না। অয়নও সেই ক্যাটাগরিতেই পড়ে। সুতরাং সে অহেতুক তার প্রতি সহানুভূতি দেখিয়েছে। তার সময় এবং সহমর্মিতা উভয়ে বিফলে গেছে। প্রাপ্তি সময় নষ্ট না করে উঠে দাঁড়ালো। পাতিলটা নিয়ে বের হতেই যাবে অমনি নীলা আপুর কণ্ঠ কানে এলো। অয়ন ভাইয়া, আপনি কি স্টোর রুমে ছিলেন? নীলা বাহিরেই দাঁড়িয়ে আছে, অয়নের সাথে কথা বলছে। এখন যদি প্রাপ্তি বের হয় তাহলে নীলা তাকে দেখে ফেলবে। এটা সমস্যার কিছু নয়, কিন্তু সমস্যাটা হলো নীলা অয়নকে স্টোর রুম থেকে বের হতে দেখেছে। সুতরাং প্রাপ্তিকে স্টোর রুম থেকে বের হতে দেখলে তার বুঝতে এক সেকেন্ডও সময়ও লাগবে না যে কারেন্ট না থাকার সময়টাতে তারা একত্রে ছিল। আর নীলার যে স্বভাব, সে এই ঘটনা বিবিসি নিউজের শিরোনাম বানিয়ে ছড়িয়ে দিবে মজুমদার বাড়িতে। সুতরাং এখন মোটেও বের হওয়া যাবে না। কিন্তু নীলা যদি স্টোর রুমের দিকে আসে তবে তো এমনিতে জেনে যাবে প্রাপ্তি স্টোর রুমে ছিল, তাও অয়নের সাথে। স্টোর রুমে লুকানোর কোনো জায়গাও নেই। প্রাপ্তির মাথা কাজ করছে না। এই অয়ন শিকদারের জন্যে সে একটা ঝামেলায় পড়বেই মনে হচ্ছে। অয়ন যে পরিমাণে পাজি, সে তাকে বাঁচানোর চেষ্টাও করবে না। প্রাপ্তি কেন তখন বেরিয়ে গেল না, কেন বসে থাকলো পুরোটা সময় অয়নের সাথে? এই কথাগুলো ভেবেই চুল ছিঁড়তে ইচ্ছা করছে নিজে। সে দরজাটা ভিজিয়ে দিল, নিজেকে আড়াল করলো যেন নীলা তাকে কোনোভাবেই দেখতে না পারে। কান পেতে শুনতে লাগলো নীলা এবং অয়নের কথোপকথন। ফলে শুনতে পেল নীলা আবার অয়নকে শুধাচ্ছে, আপনি স্টোর রুমে কি করছিলেন অয়ন ভাই? অয়ন একটু সহজ গলায় উত্তর দিল, আমার ফোন এসেছিল, কথা বলার জন্য এসেছে। ছাদে তো গান বাজছিল, শোনা যাচ্ছিল না কিছু। সিঁড়ি ঘরে তোমাদের নেটওয়ার্কের ঝামেলা হচ্ছিল, তো ওদিকটা গিয়েছিলাম, তখনই কারেন্ট চলে গেছে। আপনি একা ছিলেন? আর কেউ ছিল না স্টোর রুমে? অয়ন একটু সময় নিয়ে উত্তর দিল, হ্যাঁ, আমি একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না স্টোর রুম। আমার বোনকে দেখেননি? কোন বোন? ওই যে চিকন, মোটা চশমা, কাত অব্দি চুল, হলুদ শাড়ি। চিনতে পারছি না ঠিক। ওকে না চিনারই কথা। প্রাপ্তি এমনই, ভিড়ের মধ্যে হারিয়ে গেলেও কেউ চিনতে পারবে না। অয়ন মৃদু হেসে সহজ গলায় বলল, এটা কিন্তু তুমি ভুল বললে। আমি তো মনে করি এই পৃথিবীতে প্রতিটা মানুষের একটা আলাদা গুণ আছে, ভিড়ের মধ্যে নিজেকে চেনানোর। হয়তো তোমার বোনেরও আছে। নীলা যেন একটু লজ্জা পেল। সে কথা পাল্টে বলল, আপনি ছাদে যান, অনুষ্ঠান শুরু হয়েছে। আর তুমি কোথায় যাচ্ছ? ব্যগ্রস্বরে শুধালো অয়ন। নীলা হালকা হকচকালো অয়নের প্রশ্নে, ভ্রান্ত স্বরে বলল, আমি স্টোর রুমে যাচ্ছি। আসলে বড় খালা প্রাপ্তিকে একটা কাজ দিয়েছিল, আর ও কাজ না করেই গায়েব। নিশ্চয়ই ফাঁকিবাজটা নিজের ঘরের দরজা দিয়ে বসে আছে। ও এমনই আনসোশাল। এখন ওর কাজটা আমার করতে হবে। বলেই নীলা যেতে ধরলে অয়ন তার হাত টেনে ধরল। স্টোর রুমের দিকটা সম্পূর্ণ আড়াল করে বলল, তুমি কি ঘেমে গেছো? তোমার কাজলটা নষ্ট হয়ে গেছে, গলে গেছে। স্টোর রুমে যে ময়লার গরম, আমার মনে হয় ওখানে গেলে তোমার মেকআপ আরও নষ্ট হয়ে যাবে। আই থিঙ্ক তুমি বরং মেকআপটা ঠিক করে এসো, নয়তো একটাও ছবি ভালো আসবে না। তোমার বোনের বিয়ে, তোমার ছবি ভালো না আসলে হয়?
অয়নের কথাটার সাথে সাথে কাজে লাগলো। নিজের কাজল গলে গেছে শুনে নীলা মুহূর্তের মধ্যে অস্থির হয়ে গেল। ব্যগ্র কণ্ঠে পড়ল, কই দেখি। বলেই নিজের মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করতে যাবে অয়ন মোবাইলটা নামিয়ে বলল, তুমি আমার কথা বিশ্বাস করো না? কষ্ট পেলাম নীলা, সত্যিই বলছি তোমাকে ভালো দেখাচ্ছে না। এক কাজ করো, আমার সাথে উপরে চলো। ফ্যানের নিচে বসলে মনে হয় মেকআপটা ঠিক হয়ে যাবে। চলো চলো। বলেই এক প্রকার টেনে নিয়ে গেল সে নীলাকে। যাবার সময় একবার তাকালো স্টোর রুমের দিকে। এদিকে বাহিরে কোনো শব্দ না পেয়ে প্রাপ্তি উকি দিল, না কেউ নেই, ময়দান ফাঁকা। এখনই সময়। সে তাড়াতাড়ি পাতিল নিয়ে বেরিয়ে গেল। বড় ফুপিকে পাতিল দিতেই তিনি রাগী স্বরে শুধালেন, কই ছিলি তুই এতক্ষণ? প্রাপ্তি মিথ্যা বলে না, তার মিথ্যা বলা পছন্দ নয়, কিন্তু নিজেকে বাঁচাতে বলল, কারেন্ট চলে গিয়েছিল তো, আমি দোতলায় চলে গিয়েছিলাম, অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না তো। নামতে গেলে যদি আমি সিঁড়ি দিয়ে পড়ে যেতাম তখন, তাই কারেন্ট আসার পর নেমেছি। তুই দোতলায় ছিলি? বড় ফুপি আর প্রশ্ন করলেন না। তিনি হয়তো বিশ্বাস করলেন। প্রাপ্তি হাঁপ ছাড়ল। অবশ্য ফুপির বিশ্বাস করা ছাড়া উপায় নেই। দোতলায় কেউ ছিল না, সবাই ছাদ আর চারতলায় ছিল। সুতরাং প্রাপ্তি যে মিথ্যা বলছে তার প্রমাণ নেই। প্রাপ্তি বড় ফুপির জেরা থেকে নিজেকে বাঁচিয়ে ছাদে গেল। ছাদে আবারও গান বাজনা শুরু হয়েছে। বউকে হলুদ মাখানো হচ্ছে। প্রাপ্তি একটা চেয়ার টেনে বসলো। গরমে ঘেমে গেছে একেবারে। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। প্রাপ্তি আশেপাশ তাকাতে অয়নের সাথে চোখাচোখি হলো। সে বসে রয়েছে তার ভাইদের সাথে, কিন্তু তার দৃষ্টি প্রাপ্তির দিকে নিবদ্ধ। একরোখা স্থির গাঢ় দৃষ্টি। প্রাপ্তির দৃষ্টি সরিয়ে নিল। একটু পরে আবারও তাকালো। অয়ন এখনো তার দিকেই তাকিয়ে আছে। প্রাপ্তি কেমন অস্বস্তি লাগলো, তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। নীলা কোথা থেকে অয়নের সামনে এসে দাঁড়িয়ে বলল, চলুন, আপনারা হলুদ দিবেন। পাত্রপক্ষ উঠে দাঁড়ালো। নীলা তখন অয়নকে জিজ্ঞাসা করলো, ভাইয়া এখন আমাকে ঠিক লাগছে? অয়ন একটু সময় নিয়ে বলল, চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে, চলো একটা সেলফি তুলি। বলেই ফোনের সেলফি ক্যামেরাটা অন করলো। প্রাপ্তির দিকে পিঠ দিয়ে নীলার সাথে সে ছবি তুললো। সাথে সাথেই প্রাপ্তি মুখ বাঁকালো। নীলাপুর বেহাল্লাপনা তার সহ্য হয় না। আর ঘরের সদস্যগুলো এখন অন্ধ হয়ে গেছে। রক্ষণশীলতার ভণ্ডামিটা এখন কেউ দেখাচ্ছে না, যত সব। এদিকে অয়ন ছবিটা তুলে একবার দেখলো। ছবিটাতে প্রাপ্তিকেও দেখা যাচ্ছে, সে অন্যদিকে তাকিয়ে আছে। অয়ন মৃদু হাসলো। তারপর নীলাকে বলল, আমার মোবাইলে ছবি ভালো আসছে না, আমরা পরে ছবি তুলবো, কেমন? নীলার মন খারাপ হলো অবশ্য, কিন্তু অয়ন নিজের ভাইদের সাথে এগিয়ে হলুদ দিতে গেল। হলুদ অনুষ্ঠান শেষে অয়নরা সবার কাছ থেকে বিদায় নিল। যাওয়ার সময় অয়ন আশপাশটা দেখছিল, ফলে তার চাচাতো বোন শুধালো, কি দেখছো অয়ন ভাই? না কিছু না। বলে অয়ন বেরিয়ে গেল। গাড়িতে ওঠার পর সে নিজের মোবাইলটা বের করলো। গ্যালারি থেকে তার এবং নীলার ছবিটা বের করলো। এডিট অপশনে যে নীলাকে সহ বাকিদের কেটে দিল। এখন ছবিটাতে শুধু সে এবং প্রাপ্তি। ছবিটা প্রাপ্তির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে লিখলো, একটু তাকালে ছবিটা কি সুন্দর আসতে ভালোবাসা, তুই বড্ড কোষ্টা, একদম কাঁচা কাঠলের মতো, কিন্তু সমস্যা নেই, আমার এই ঝড় দারুণ লাগে। আর আরেকটা কথা, ভেবো না আমি তোমার কাছে ঋণী, তুমি আমাকে অন্ধকারে সামলেছ, আমি তোমাকে নীলা থেকে বাঁচিয়েছি, সুতরাং আমাদের হিসেব কাটাকাটি, ফিট্টুস, মামলা ডিসমিস, আসামি খালাস। মেসেজটা পাঠানোর পর অয়ন দেখলো প্রায় সাথে সাথে লেখাটার পাশে নীল রঙের ডাবল টিক ফুটে উঠেছে। অয়নের ঠোঁটের কোণে উকি দিল এক ছোট এক চিলতে হাসি। গা এলিয়ে দিল সিটে। চোখ উজ্জ্বল ঝলমলে ব্যস্ত শহরের রাস্তায়। মেঘ করে এসেছে, গুড়গুড় শব্দ করছে অভিমানী মেঘেরা। বৃষ্টি নামার ফন্দি করছে তারা। অয়ন পিচঢালা পথের দিকে নিশ্চল চোখে তাকিয়ে আছে। আজ তেলাপোকা তার একটা দুর্বলতা জেনে গেছে, কিন্তু অয়ন তাকে সেই দুর্বলতার সুযোগ নিতে দিবে না। সে বুঝতে দেবে না তখনের ঘটনাটা অয়নের জন্য কতটা ভয়ঙ্কর ছিল। অয়ন অন্ধকার ভয় পায়, প্রচণ্ড ভয় পায়, কিন্তু তার এই ভয়ের কারণটা সে জানে না। শুধু জানে অন্ধকার হলেই তার হাত পা ঠান্ডা হয়ে যায়, তার গলা শুকিয়ে আসে, মনে হয় সে আলোহীন কোনো গহ্বরে আটকা পড়েছে। একটা সময় এই আধার তাকে রূপকথার দৈত্যের মতো গিলে খাবে। অয়ন বহুবার এই ভয়ে চিকিৎসা করতে চেয়েছে, কিন্তু তাকে চিকিৎসাটা করতে দেওয়া হয়নি। বলা হয়েছে ঠিক হয়ে যাবে, এখনও ঠিক হয়নি। বয়স তার 23 পার হয়ে 24-এ পড়েছে, অথচ এখনও সেই ভয়টা কাটিয়ে উঠতে পারেনি অয়ন। সময়ের সাথে সাথে ভয়টা অয়নের সঙ্গী হয়ে গেছে, কিন্তু অয়ন কাউকে সেই ভয়ের সুযোগ নিতে দিতে রাজি নয়। অয়নের একটা গুণ আছে, রুক্ষ প্রতিকূল মুহূর্তেও সে খুব স্বাভাবিক অভিনয় করতে পারে, নিজেকে গুছিয়ে নিতে পারে। তখনও বিদ্যুৎ আসার পর সে নিজেকে গুছিয়ে নিয়েছে। প্রাপ্তি ছাড়া কোনো প্রাণী টেরও পায়নি অয়নের ভেতরকার অস্থির অস্বাভাবিক দুমড়ানো ভঙ্গুর অবস্থা। অয়নের চিন্তার মেঘে চির ধরল ফোনের শব্দ। স্ক্রিনের দিকে তাকাতে নুহাস আবাল নামটা ভেসে উঠল। অয়ন ফোন ধরে হালকা স্বরে বলল, ক্লায়েন্টের কাজ হয়েছে? যাক, অবশেষে তোমাকে খুঁজে পাওয়া গেল।
গম্ভীর ভারী স্বর কানে যেতেই অয়নের ভ্রু কুঞ্চিত হলো সামান্য। তার মুখের মাংসপেশি স্থির, কণ্ঠে কোনো বিস্ময় প্রকাশ না করে স্বাভাবিক স্বরে শুধালো, নুহাসের মোবাইল তোর কাছে কেন আবরার? কারণ তুমি আমার ফোন ধরছো না, বাবার ফোনও ধরছো না, তাই বাধ্য হয়েই তোমার ওই বন্ধুদের শরণাপন্ন হতে হলো। কোথায় তুমি? আবরারের কণ্ঠ খুব গম্ভীর শোনাচ্ছে। সে সচরাচর রাগ জাহির করার মানুষ নয়, তবে গম্ভীর মানুষ। রাগী অবস্থায় চূড়ান্ত পর্যায়ে গম্ভীরতা তাকে ঘিরে ধরে। অয়ন গা করল না, খুব দায়সারা স্বরে উত্তর দিল, সেটা জেনে কি করবে? আমি মঙ্গল গ্রহে হতে পারি, তাতে নিশ্চয়ই তোমার বা মিস্টার আরহুল শিকদারের কোনো অসুবিধা নেই। আবরার যেন দীর্ঘশ্বাস ফেলল, স্বর ঈষৎ নরম করে বলল, মামুনি গতকাল সেন্সলেস হয়ে গিয়েছিল, প্রেশার ল আর প্রচুর চিন্তা করছে, প্রচুর স্ট্রেসড। আবরারের কথাটা শুনে অয়ন আগের মতোই নির্লিপ্ত স্বরে বলল, এসব আমাকে বলছিস কেন? আমি কি ডাক্তার নাকি? প্রেশার লো হলে তাকে ডিম খাওয়া, স্যালাইন খাওয়া, স্ট্রেসড হলে তাকে ঘুরতে নিয়ে যা। আমাকে বিরক্ত করা কেন হচ্ছে? আমার নিশ্চয়ই ভেঙে বলার প্রয়োজন নেই কেন সে এতটা স্ট্রেসড। তুমি বাড়ি আসছো না, ফোন ধরছো না, তুমি জানো সে তোমাকে নিয়ে কতটা চিন্তা করে। তাই নাকি? সে আমাকে নিয়ে চিন্তিত? এর চিন্তার কারণ কিছু নেই। তুমি বাড়ি আসছো না, ফোন ধরছো না, তোমার কোনো আপডেট পাওয়া যায় না। ভার্সিটিতে অন্তত আমি তোমার মুখ দেখতে পারি, কিন্তু ভ্যাকেশন তোমার টিকিও খুঁজে পাওয়া যায় না। প্লিজ ভাইয়া, টক টু হার। অয়ন হালকা হেসে তাচ্ছিল্য ভরে বলল, তাহলে তাকে ফোন করতে বল, সে কেন ফোন করছে না? আবরার চুপ করে রইল। অয়ন সেই নিস্তব্ধতার মধ্যে নিজের উত্তর পেয়ে গেল, যেন নির্লিপ্ত স্বরে বলল, আমি আমার দাদু বাড়িতে আছি, তোর মামুনিকে জানিয়ে দিস। তুমি ওই বাড়ি আবার গিয়েছো? সেটা কি স্বাভাবিক নয়? এখন শিকদার বাড়ি তোমার নিজের বাড়ি, ওইটা না। অয়ন মলিন হাসলো, তারপর মৃদু স্বরে বলল, এই পৃথিবীতে আমার নিজের বলে কোনো বাড়ি নেই। আমি ফোন রাখছি। বলেই ফোনটা কেটে দিল অয়ন। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে হয়, যখন কেউ তাকে খুঁজে পাবে না। এই পৃথিবীটা বড্ড বিরক্তকর, বড্ড বেশি বিরক্তকর। প্রাপ্তি তার নোট খাতা খুলে বসেছে, কিছু কোডিং বার লিখছে। পায়েল মশা মারছে, খুব ধৈর্য সহকারে, দারুণভাবে সে মশা মারে। তার মশা মারার বিশেষ পদ্ধতি রয়েছে। প্রথমে ফ্যান, দরজা, জানালা বন্ধ করে স্প্রে করবে সারা ঘরে। 10-12 মিনিট ওভাবেই থাকবে বদ্ধ ঘরে নাক চেপে। তারপরে যেই মশা ঢুলে পড়বে মেঝেতে, সে পা দিয়ে টিপে টিপে মশা মারবে। ব্যাট থাকলে সুবিধা বেশি হয়, কিন্তু এই বাসায় ব্যাট নেই। প্রাপ্তি অবশ্য এসবে নির্বিকার। তাকে হিমালয়ে বই সমেত রেখে দিলেও মনে হয় না সে খুব একটা ভ্রুক্ষেপ দেখাবে, এটাই তার স্বভাব। তাই তো সে নির্বিকারভাবে মেঝেতে বসে একটা টুলের উপরে খাতার কোলের উপর বই রেখে পড়ছে। ঘর ভর্তি হই হুল্লোড়, অথচ তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে পড়ছে। হলুদের অনুষ্ঠান এখনও শেষ হয়নি। ছাদে গান ছেড়ে নাচছে সবাই, অথচ এত শোরগোলের মধ্যেও প্রাপ্তি পড়ছে। এর মধ্যে প্রাপিয়া এক প্রকার ছুটে এলো। কাপা হাতে প্রাপ্তির মোবাইল এগিয়ে বলল, আপা তোর মোবাইল। পাপিয়ার মুখ কেমন লাল হয়ে আছে, ফর্সা গাল আর নাক বিশেষ করে তাকে কেমন ভয়ার্থ দেখালো। প্রাপ্তি চোখ তুলে বলল, কি হয়েছে? পাপিয়া কিছু বলতে পারল না। সে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি মোবাইলের লক খুলতে দেখলো হোয়াটসঅ্যাপ অন করা। সেখানে একটা অচেনা নাম্বার থেকে একটা মেসেজটা দেখে প্রাপ্তির মুখ শক্ত হয়ে গেল, মুখ রাগে বিকৃত হলো। সাথে সাথে সে পাল্টা উত্তর দিল, আমার নাম্বার পেলেন কোথায়? কিন্তু কোনো উত্তর এলো না। প্রাপ্তি আবারও চাইলো পাপিয়ার দিকে। সে কাচুমাচু মুখে বলল, আমি ইচ্ছে করে খুলিনি, চাপ পড়েছে। মেসেজটা তোমার প্রেমিক পাঠিয়েছে, জানতাম না। পাপিয়ার কথা শুনে মশা মারা থামিয়ে দিল পায়েল। শকুনের মতো তেড়ে এসে বসলো প্রাপ্তির সামনে, বিস্মিত স্বরে বলল, তুই প্রেম করছিস? পাপিয়ার কথা শুনে মশা মারা থামিয়ে দিল পায়েল। শকুনের মতো তেড়ে এসে বসলো প্রাপ্তির সামনে, বিস্মিত স্বরে বলল, তুই প্রেম করছিস? প্রাপ্তির সাথে সাথেই সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে মুখ চেপে ধরল পায়েলের। চোখ গরম করে বলল, চুপ, একেবারে চুপ। পায়েল মুখ চাপা অবস্থাতে উ করে যাচ্ছে। প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল, আমি প্রেম করছি না। এই তুই আমার নামে মিথ্যে কথা রটাচ্ছিস কেন? পাপিয়ার দিকে রাগী স্বরে সুধালে। সে চুপসে গেল, খুব অসহায় স্বরে শুধালো, তাহলে ওখানে ভালোবাসা লেখা কেন? আর তোদের একসাথে ছবিও দিয়েছে। অয়ন ভাইয়াকে তুই চিনিস? পায়েল এক প্রকার নিজের মুখ থেকে প্রাপ্তির হাত সরিয়ে চোখ গোল গোল করে শুধালো, তুই শিলাপুর দেবর অয়নের সাথে প্রেম করছিস? একটা গাট্টা মেরে তোর মাথা ফাটিয়ে দেব আরেকবার চেঁচালে। তোর লাউড স্পিকার গলাটা এখানে না বাজিয়ে বসার ঘরে বাজা, যা। ফুপুদের কানের কাছে বাজা, আরো ভালো হবে। পায়েল এবার নিজের কণ্ঠ খাদে নিয়ে বলল, কতদিনের প্রেম?
প্রাপ্তির ইচ্ছে হলো একটা পিলারে নিজের মাথাটা টাক মারতে। মায়ের পেটের বোনেরা এত মাথা মোটা কি করে হলো? তাদের ঠিক কি দেখে মনে হলো প্রাপ্তি প্রেম করছে, তাও আবার অয়নের সাথে? পৃথিবীর ধ্বংসের সময় যদি একটা পুরুষ বেঁচে থাকে এবং সেই পুরুষটা অয়ন হয়, তবুও প্রাপ্তি অয়নের প্রেমে পড়বে না। ওর মতো লুচ্চা ছেলের প্রেমে পড়ার থেকে আজীবন প্রেমহীন পুরুষহীন থাকা ভালো। আর প্রাপ্তির এত ফালতু সময় নেই, তার জীবনের উদ্দেশ্য আছে। প্রেমে পড়া কারো জীবনের উদ্দেশ্য হতে পারে না। প্রেম অপ্রয়োজনীয়তা নয়, সেটা আনুষাঙ্গিক। যখন মানুষের জীবনে সব প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় তখন মানুষ প্রেমে পড়তে চায়, যেন জীবনে বাড়তি ঝামেলা সৃষ্টি হয়। এতে তার জীবনের একঘেয়েমি ভাবটা কাটে। প্রাপ্তির জীবনে কোনো একঘেয়েমি ভাব নেই। তার জীবন সর্বদাই একটা নাট্যমঞ্চ, যেখানে অনেক অনেক চরিত্র রয়েছে যারা হরদম পালা করেই যাচ্ছে। সুতরাং এই পালামঞ্চে প্রেম নামক নতুন পরিচ্ছেদের পর্দা তোলার মানেই নেই। প্রাপ্তি উঠে ঘরের দরজা আটকে দিল। দুই বোনের সামনে পদ্মাসনে বসলো। তাদের মনে সন্দেহগুলো বাড়তে দেওয়া যাবে না। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলো, তারপর খুব শান্ত স্বরে বলল, অয়ন ভাইয়া আমার ভার্সিটির 3rd ইয়ারে পড়ে উনি। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই এক্সেপ্ট শত্রুতার। এই মানুষটাকে আমার দু চোখে সহ্য হয় না, কারণ সারাটাক্ষণ উনি আমাকে নানাভাবে উত্ত্যক্ত করেন। এতে উনি পৈশাচিক আনন্দ পান। আমাদের শত্রুতা কলেজের প্রথম দিন থেকেই। তাহলে ভালোবাসা? ওইটা ডেকে আমায় রাগাতে চান। ওই যে বললাম পৈশাচিক আনন্দ। উনি একটা অসহ্য ব্যক্তি। মাঝে মাঝে আমার তো ইচ্ছে করে এই লোকটাকে যদি শিফট ডিলিট করা যেত। উফ, কিন্তু ইনি হলো একটা ম্যালওয়্যার ভাইরাস, মানে একেবারে উইন্ডোজ না দেওয়া পর্যন্ত পিছু ছাড়বেই না। প্রাপ্তি অয়নকে নিয়ে কথা বলছে আর তার মুখ রাগে লাল হচ্ছে। পায়েল হতাশ নিঃশ্বাস ফেলল। না, সব আশা জলে গেল। তার বোনের স্বভাব এক বিন্দু বদলায়নি। সে যেমন ছিল সে তেমনই আছে। এদিকে প্রাপ্তি পাপিয়াকে বলল, দেখ আমার মোবাইলে কি তার নাম্বার সেভ করা? আমার মেসেজ, হোয়াটসঅ্যাপ, কোথাও তার অস্তিত্ব আছে? ইভেন যে নাম্বার থেকে মেসেজটা পাঠিয়েছে ওই বটটা, ওখানে কি অন্য কোনো মেসেজ আছে? পাপিয়া মাথা দুপাশে দোলালো। প্রাপ্তি হতাশ স্বরে বলল, আমি প্রেম করলে মোবাইল এমন তোর হাতে দিয়ে থাকতাম না আমি? আল্লাহ ব্রেইন দিয়েছে, ইউজ কর। খবরদার যদি বাসায় আমার নামে কোনো বাজে কথা রটিয়েছিস তো দেখিস কি করব আমি। এসেছি 1 সপ্তাহের জন্য, শান্তি দে একটু। বোনদের মধ্যে প্রাপ্তির মেজাজটাই খুব চড়া। হয়তো মজুমদার বংশে স্বভাব পেয়েছে বলে। বাকি দু বোন একেবারে মুনিরার ফটোকপি। কোনো উচ্চবাচ্য নেই, কোনো তর্ক নেই, বরং একটু বোকা ধরনের। ফলে প্রাপ্তির ধমকে কাজ দিল। দুই বোন ঘাড় দুলিয়ে মেনে নিল। প্রাপ্তির খুব রাগ হলো অয়নের উপর। লোকটাকে ফোন দিয়ে যদি গুনে গুনে 4টে বাংলা গালি দেওয়া যেত মনে শান্তি লাগতো, কিন্তু প্রাপ্তি জানে সেই গালি দিলেও তার মেজাজ ঠান্ডা হবে না। উল্টো লোকটার কণ্ঠ শুনলে রাগে বা গিজগিজ করবে গা। লোকটা তাকে রাগানোর সব পায়, তারা জানে। নিশ্চয়ই বলবে, ভালোবাসাকে রাত দুপুরে আমার কণ্ঠ শুনতে ব্যাকুল হয়ে গেছে। এমন কথা বললে প্রাপ্তির ইচ্ছে হবে মোবাইলের ভেতরে ঢুকে তার মাথা ভেঙে দিতে। প্রাপ্তি গাল ফুলিয়ে 3-4 বার নিঃশ্বাস ছাড়ল। আজকাল অতিরিক্ত রেগে যাচ্ছে সে। কথাবার্তা বড় ফুপুর মতো হয়ে যাচ্ছে। বড় ফুপু রেগে গেলে এমন মারতে উদ্যত হন। নিজের এত বড় ছেলে শাকিল ভাইকে সবার সামনে ঝাড়ু দিয়ে পেটাতে গিয়েছিলেন। কারণ হলো সে নিজের পছন্দের একটা মেয়েকে কাউকে না বলে বিয়ে করে এনেছেন। শাকিল ভাই মানুষটা স্বাধীন চেতা, সবসময় কুচ পরোয়া না টাইপ ভাবসাব তার। তাই তো নিজের পছন্দের মেয়েকে ধুম করে বিয়ে করে চলে এলেন। বড় ফুপুর সামনে এনে দাঁড় করিয়ে বললে, এই যে মা, তোমার পুত্রবধূ। বড় ফুপু কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর রান্নাঘর থেকে ঝাড়ু বের করে বেধড়ক মার। শাকিল ভাইও আত্মসম্মানী মানুষ, সে তৎক্ষণাৎ বউ নিয়ে বেরিয়ে গেলেন। 6 মাসের মধ্যে জাপানে চলে গেলেন। শাকিল ভাই এখনও সেখানেই আছেন, ফিরেননি। সরা গেছে, তার যমজ বাচ্চা হয়েছে। তাদের বয়স এখন 10 হবে, অথচ নিজের মাকে ছবি পর্যন্ত পাঠায়নি। বড় ফুপু জেদি, তিনি ঘোষণা করলেন, এখন থেকে আমার একটি ছেলে, সে হলো শাহাদাত। শাকিল মারা গেছে। প্রাপ্তির ধারণা সে তার বড় ফুপুর কিছু স্বভাব পেয়েছে, বিটকেল, জেদি, রাগী। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, বড় ফুপু এতগুলো বছর শাকিল ভাইয়ের সাথে কথা বলেন না। অবশ্য এসব রঙ্গ মজুমদার পরিবারের নতুন না, এমন অনেক রঙ্গ রয়েছে এই পরিবারে। হয়তো আগামীকালই আরেকটা নাটক ঘটবে। প্রাপ্তি ঠিক ধরেছিল, মজুমদার বাড়িতে আরেকটি নাটক ঘটবে। নাটকটি এবার ঘটালেন সেজ ফুপু। নাটকের মূল পাত্রী সেজ ফুপু এবং প্রাপ্তি, সাইড চরিত্র মেজ ফুপু। নাটকের শিরোনাম হলো প্রাপ্তির পরনে কেন হবে পুরনো কাপড়। বিয়ে সম্পর্কিত যেহেতু কোনো জ্ঞান প্রাপ্তি ছিল না এবং সে বাসায় আসবে সেই কথাটাও জানা ছিল না, তাই তার জন্য কোনো জামা কেনা হয়নি। মুনিরা খুব একটা কেনাকাটা করে না।
তার জীবনটা সীমাবদ্ধ কেবল ঘরের ফরফরমাইশ কাটতে। সে নিজেও কোনো শাড়ি কিনেনি, পাপিয়াও তার ঈদের জামাটাই পরেছে। কিন্তু ঝামেলা হলো প্রাপ্তির ঈদের জামা কাপড়ও খুব একটা ভালো নয়। সে খুব কারুকাজ করা জামা পরতে পছন্দ করে না। তার কথা, জামাই তো একটা কাপড়, যত আরামদায়ক হবে তত ভালো। শপিং মলে যেয়ে ঘুরে ঘুরে কেনাকাটা তার কাছে লাগে সময় এবং অর্থ অপচয়। যতটুকু প্রয়োজন তার বাহিরে খরচা প্রাপ্তির ভালো লাগে না, যে কারণে তার আলমারি খুললে সুতির তেনা কাপড় ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সেই একটা জামাই সে ঘুরে ফিরে পরে। মা যদি ভালো কিছু কিনেও দেয় সেটা সেভাবেই পরে থাকে। পায়েলের বিয়ের সময় সে তার পরীক্ষার বাহানায় শুধু একবার যে খেয়ে চলে এসেছে। নিজের বোন তাই প্রাপ্তির অকপটে আবদার মেনে নিয়েছে। কিন্তু শিলা তো আপন বোন না, আর ফুপুরা সুযোগ খুঁজে শুধু। প্রাপ্তি মায়ের একটা শাড়ি পরতে চাইলে সে যে ফুপু বলে ওঠেন, এই পুরনো শাড়ি পরবি? আমাদের একটা মান সম্মান তো আছে, তোকে দেখাবে কেমন? মানুষ তো জামা কাপড়টাই দেখে, জামা কাপড়েই স্ট্যাটাস বোঝা যায়। তোর বোনেরা এত দামি জামা পরবে, তুই কেন এমন ফকিন্নি হয়ে যাবি? শিলার শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে? প্রাপ্তি নির্বিকার স্বরে বলল, তার কি বলবে সেটাতে আমার কি যায় আসে? অদ্ভুত, যায় আসবে না কেন? তুই ওর বোন, ওরা ভাববে আমরা ছোট লোক। মেজ অপর মুখ থাকবে না, শিলার মাথা নিচু হয়ে যাবে। প্রাপ্তি তখন মৃদু হেসে বলল, তাহলে কি চাও, আমি যেন না যাই? প্রাপ্তির মেজাজ এবার চওড়া হলো। কঠিন স্বরে বলল, আমার মা তো তোমার মতো 14 দোকান ঘুরে বেড়ায় না ফুপি। তোমার জীবনের লক্ষ্য যেমন দোকানের কাপড়ের দাম মুখস্থ করা, তেমন আমার মায়ের লক্ষ্য তার একটা সংসার চালানো। তোমরা থাকো আলাদা ঘরে, কিন্তু তোমাদের খাওয়া তো হয় আমাদের বাড়িতে। এত যে চায়নার জনগোষ্ঠীর মতো খাওয়া খাওয়া খাও, রান্নাটা করে কে? শোনো ফুপি, এত ফাও পেঁচাল ভালো লাগছে না। এক কাজ করো, তুমি একটা আসমানি শাড়ি কিনেছো দেখলাম, ওইটাই আমাকে দাও, আমি ওইটাই পরবো। মেজো ফুপু আমতা আমতা করছেন। প্রাপ্তি বলল, হ্যাঁ পরবো। শিলাপুর মান সম্মানের ব্যাপার। আমার মা তো তার হলুদ বাঁচাতে ঠিক নিজের শাড়িটা দিয়ে দিল। তুমি তোমার ভাতিজির জন্য এইটুকু করতে পারবে না? আমি তো আর শিলাপুর মতো একেবারে নিয়ে যাচ্ছি না। একথা শুনতেই মেজো ফুপু খেপে গেলেন। প্রাপ্তি তার দিকে কড়া করে চাইতে তিনি চুপ করে গেলেন। প্রাপ্তির চাহনি একেবারে জামশেদ সাহেবের অনুরূপ। সে ঠান্ডা স্বরে বলল, হয়ে গেছে তোমার নামের বিয়ে? তাহলে এখানে ঘষেটি বেগমের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও, মেয়েকে দেখো। আজ যদি বিয়ের শাড়ি খারাপ হয় তাহলে আমার মায়ের কোনো বিয়ের শাড়ি নেই। আর সেজো ফুপি, তুমি শাড়িটা বের করো, আমি ওটাই পরবো। সেজে ফুপু পড়লেন বিপাকে, বলতেও পারছেন না। শাড়িটা উনি বউ ভাতের জন্য কিনেছিলেন, কিন্তু এখন এই শাড়িটা প্রাপ্তি পরবে। প্রাপ্তি আবারও বলল, ওই শাড়িটাই পরবো আমি, নয়তো তোমার ওই যে কাজের মেয়েটা আছে না রহিমা, ওর জামা পরে যাব। আমাকে তো চেনো, যে একেবারে শিলা আপার শ্বশুরবাড়ির লোকের সামনে নৃত্য করব আমি। কেউ জিজ্ঞেস করলে বলবো আমার ফুপুরা আমার বাবা সব টাকা মেরে দিয়েছে, তাই আমরা গরিব। মিথ্যে বলা হবে, কিন্তু তাতে আমার কি? সেজে ফুপু রাগে গজগজ করতে লাগলেন, কিন্তু কিছু করার নেই। প্রাপ্তি যা বলে তাই করে। এই মেয়েটার মাথায় সমস্যা। শিলার বিয়ের দিন সেজে ফুপুর দামি আসমানি শাড়িটাই পরল প্রাপ্তি। তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে পায়েল। মুখে হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, চুলগুলো স্ট্রেট করেছে। একটা গোলাপও কায়দা করে পরিয়ে দিয়েছে। যে কেউ দেখলেই প্রাপ্তিকে সুন্দর বলবে। অথচ অয়ন বলল, তুমি কখনো এই শাড়িটা পরবে না তেলাপোকা, তোমাকে আসমানের রঙে খুব বাজে লাগে। অয়নের মন্তব্যে কি আদৌ প্রাপ্তির কিছু যায় আসে না। এই কথাটাও নিশ্চয়ই এই সিনিয়র ভাইয়া মহোদয় জানেন। তবুও কেন আকবারই এমন মন্তব্য? অয়ন শুধু মন্তব্য করছে না, রীতিমতো যেন আদেশ করছে। ভুলটা প্রাপ্তিরই। কোন কুলক্ষণে এই সিনিয়র ভাইয়ের সামনে আসতে গিয়েছিল সে নয়, এই দায়ভার বড় ফুপুর। তারই আদিক্ষেতা, উনি আদেশ করেছেন। বরপক্ষের কোনো অযত্ন যেন না হয়। তোদের বয়সীগুলোকে দেখভাল করার দায়িত্ব তোদের। দেখভাল? দামরা ছেলে মেয়েদের কি দেখভাল করবে? বরপক্ষের মোট 70 জন এসেছে, তার মধ্যে 20 জনের মতো ছোকরা ছোকরি। তাদের উৎসাহ আকাশ ছোঁয়া। গেট ধরার সময় তারা প্রায় কুদে কুদে ঝগড়া করছিল। কোনো টাকা দিবে না, বরকে নিয়ে চলে যাবে। কত নখরা! এদিকে প্রাপ্তির ভাই বোনরাও খুব দোষী। তারা বলেই দিল, আমাদের মেয়ে কি সস্তা? হ্যাঁ, তোমরা নিয়ে যাও তোমাদের জামাই, আমাদের মেয়ের কিপ্টে জামাইয়ের প্রয়োজন নেই। এই কথায় নাকুচু পাত্রপক্ষের গায়ে যেন পাথর এসে লাগলো। তারাও শিলা আপুকে উদ্দেশ্য করে বলল, তোমাদের মতো ঢঙ্গি মেয়েদের নেবে কে? যত না ওজন তার থেকে 3 গুণ ঢং।
তর্ক যুদ্ধ করতে করতে একটা সময় সত্যি সত্যি যুদ্ধ লেগে যাচ্ছিল। ভাগ্যিস ওখানে বড় ফুপা ছিলেন। বড় ফুপা একেবারে গো বেচারা, শান্তিপ্রিয় মানুষ। কোনো প্রকার কলহ তার পছন্দ নয়। সে এক কোনায় বসে তসবি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কখনো কিছুতেই তার কোনো মত থাকে না। তবে বড় ফুপুর সাথে থাকতে থাকতে তিনি কলহ ঠান্ডা করতে পারদর্শী হয়ে গিয়েছেন। তাই তো দুপক্ষের ঝগড়ার মীমাংসাটাও তিনি করলেন। গেট ধরার টাকা নির্ধারিত হলো 7,000। প্রাপ্তির বোনেরা 7,000 টাকা পেল বটে, কিন্তু সেই সাথে বড় ফুপুর রামধমক জুটল। উনি চিচি স্বরে শাসালেন, তোরা কি ছোট লোক নাকি? রাস্তায় গুন্ডাদের মতো ওখানে সাদাবাড়ি করছিলি? যদি ওরা সত্যি সত্যি জামাই নিয়ে চলে যেত? বিয়ে হলো পবিত্র কাজ, শয়তানের তাই অনেক লাড়াচাড়া দেয়। কিভাবে বিয়েটা ভাঙবে সেটাই হয় তার প্রধান কাজ। একবার ওরা যদি অখুশি হয়ে বিয়ে ভেঙে দেয় তাহলে ওদের কিছু হবে না, শিলার কপাল পুড়বে। শুধু পোড়া না, একেবারে ছাই পোড়া। সেই থেকে প্রাপ্তিরা হয়েছে বরপক্ষের গোলাম। প্রাপ্তিরও বোনদের সাথে এই অসহ্যকর কাজ করতে হচ্ছে। একটু পর পর শুধানো, ছবি তুলেছেন? খেয়েছেন? কিছু লাগবে? সেই জন্য এই অয়ন নামক সিনিয়র মহোদয়ের সামনেও তাকে ঘুরঘুর করতে হচ্ছে। অয়ন আসার পর থেকে তার দিকে কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গেটের মারপিটের মধ্যেও সে নির্বিকার ছিল। তার দৃষ্টি ছিল শুধু প্রাপ্তির উপর, কেমন নিস্তব্ধ শান্ত স্থির দৃষ্টি। এরপর যেই একটু ফাঁক পেল অমনি গম্ভীর স্বরে এমন মন্তব্য করে বসলো। প্রাপ্তি চোখ পাকি বলল, আপনার দামি উপদেশ আপনার কাছেই রাখুন, প্রয়োজন নেই আমার। অয়নের দৃষ্টি বদলালো না, বরং কণ্ঠ গম্ভীর করে বলল, কি করব বলো? তেলাপুকে প্রজাপতি হবার চেষ্টা করলে চোখে লাগে, তাই না? তাই উপদেশটা নিজের কাছে সীমাবদ্ধ রাখতে পারছি না। চোখে লাগলে চোখ বুজে রাখেন। আমি কি দিব্যি দিয়েছি আমাকে দেখার? আপনার মতো খারাপ ছেলে আমাকে যত কম দেখবে তত ভালো। অয়ন কিছু সময় ঠান্ডা দৃষ্টিতে চেয়ে রইল। প্রাপ্তি যেতে ধরলে সে এক অদ্ভুত কাজ করলো। অয়ন প্রাপ্তির চুলের ফুলটা টেনে খুলে ফেলে দিয়ে পায়ে পিষে ফেললো। তার এমন কাজে প্রাপ্তি চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, এটা কি হলো? কি হবে? আমার ফুলটা এভাবে নষ্ট করলেন কেন? অয়ন বিকারহীন উত্তর দিল, কারণ আমি খারাপ ছেলে। খারাপ ছেলেদের কাজের কোনো কারণ থাকে না, তাদের যা ইচ্ছে তারা তাই করে। প্রাপ্তির ইচ্ছে হলো অয়নের শুভ্র গালে একটা কষে থাপ্পড় দিতে, কিন্তু থাপ্পড়টা দিতে পারবে না সে। থাপ্পড় দিলে এখানে একটা গন্ডগোল বাঁধবে। প্রাপ্তির রাগ গলনাঙ্ক পেরিয়ে স্ফুটনাঙ্কে পৌঁছাচ্ছে। তাই সে এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, এক প্রকার হনহন করে চলে গেল। ভাগ্যিস কেউ আশেপাশে ছিল না, নয়তো একটা দক্ষ যোগ্য বাত্য বটেই। প্রাপ্তি ভেবেছিল অয়ন তাকে বিয়ের অনুষ্ঠানে শান্তি দিবে হয়তো, কিন্তু না, অয়ন মোটেও তাকে শান্তি দিল না। জোকের মতো তার পিছু নিয়েছে সে। তার দৃষ্টি তাকে সর্বত্র অনুসরণ করছে। ফলে প্রাপ্তি শেষ পর্যন্ত নীলুর কাছে গিয়ে বলল, নীলু আপু, অয়ন ভাইয়া তোমায় ডাকছে ছবি তুলতে। নীলু অয়নের উপর বড়সড় একটা ক্রাশ খেয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ক্রাশটা এতটাই বড় যে সে প্রায় উড়ে উড়ে চলে গেল। মেয়েরা ভদ্র ছেলে থেকে উদ্ভট ছেলেদের প্রতি আকর্ষিত হয়, কথাটা আবারও প্রমাণিত হলো। নীলু অয়নের কাছে যেতেই প্রাপ্তি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলল। অয়ন তার পিছু নিতে পারছে না, তাকে বাধ্য হয়ে নীলুর সাথে ছবি তুলতে হচ্ছে। শিলার বিয়ে হলো রাত 8টার দিকে। বিয়ের পর খাওয়া দাওয়া। সেখানে শিলা এবং তার জামাই বসলো বরপক্ষের ছোকরাগুলোকে নিয়ে। ওখানে গোল বাঁধলো হাত ধোয়া নিয়ে। বরকে তারা হাত ধুতে দিবে না। এদিকে প্রাপ্তির ভাই বোনেরা কাঁধে টাওয়েল, পেয়ার্স, সাবান নিয়ে ঘিরে আছে বরকে। এর মধ্যে অয়ন বলল, ব্যাস, সবাই হো হো করে রাজি হলো। অয়ন প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, ভাইয়ের হাত তখনই ধুতে পারবে যখন ভাইয়ের শাড়িটা সবাই আমাদের হাত ধুয়ে দেবে। খাতিরদারি শুধু ভাইয়ের হবে কেন, আমাদেরও হোক। বেয়ানরা আসেন, হাত ধুয়ে দেন, নাকি আমরা খুব খারাপ ছেলে ক্যাটাগরিতে পড়ি বলে আমাদের হাত ধরা যাবে না? প্রাপ্তি সুচালো নয়নে তাকালো। অয়নের ইঙ্গিত বুঝতে কষ্ট হলো না। বদের হাড়ি শোধ তুলতে চাইছে তখনের খারাপ ছেলে বলার, কিন্তু সেও কম নয়। সুন্দর নীলুকে বলল, আপু তোমাকে ডাকছে। ফলে অয়নের হাতটা নীলুই আগ্রহ ভরে ধুইয়ে দিতে গেল। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল বটে, কিন্তু প্রাপ্তি কুচ পরোয়া নেই টাইপ ভাব দেখিয়ে অন্যদের হাত ধুতে ব্যস্ত হলো। বরের খালাতো ভাইয়ের নাম আদিল। আদিল ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপাতত সুনামগঞ্জে থাকেন চাকরির খাতিরে। প্রাপ্তির দায়িত্বে তার হাত ধোয়ার দায়ভার পড়ল। প্রচণ্ড লাজুক মানুষ তিনি। প্রাপ্তির সামনে যেতে বলল, আমি নিজে ধুয়ে নিব, তুমি সাবানটা রাখো। প্রাপ্তি এক প্রকার হাফ ছেড়ে বাঁচল। মানুষের হাত ধরে ধরে তা ধোয়ানোর মতো বিরক্তিকর কাজও যে ইহ জীবনে তার করতে হবে সেটা কল্পনাও করেনি। আর ভাই বোনগুলো হাদিগিল্লা টাইপের।
একটু টাকার জন্য এত বিরক্তিকর কাজ করছে। প্রাপ্তি বারংবার বলছে এসব তাকে না টানতে, কিন্তু বড় ফুপুর ওই যে ধমক। এখন প্রাপ্তি কিছু বললে বাসায় আরেকটা পালা নাটক হবে। আদিল ভাই সেই ফাঁকে শুধালো, তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট না? হ্যাঁ, কোন সাবজেক্ট? কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার সাবজেক্ট? প্রাপ্তি হাসলো। কি উত্তর দিবে সে জানে না, কথা বলতেও ভয় লাগছে না। এদিকে অয়ন স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। নীলু তার হাত ধুয়ে দিতে চাইলেও সে আগ্রহ প্রকাশ করলো না, বরং মিষ্টি করে বলল, তোমার মতো সুন্দরীকে দিয়ে এমন কাজ করালে আমার পাপ হবে। ছি, তুমি এত কষ্ট করো না। বিয়ে শেষে বর বউ আলাদা করে ফার্স্ট সেশন করলো অনেকক্ষণ। তখন বরপক্ষ এবং কনে পক্ষের ছেলেমেয়েগুলো একত্রে বসলো। তাদের মধ্যে তখন হাসি তামাশা আড্ডা জমলো। শুধু প্রাপ্তি সবার থেকে দূরে একটা চেয়ার টেনে বসে থাকলো। তার ভালো লাগছে না, মাথা ধরেছে। বিরিয়ানি তার ভালো লাগে না, দুপুরের খাওয়াটা ঠিক মতো হয়নি, সব মিলিয়ে কেমন বমি বমি পাচ্ছে। সে বাড়ি যেতে চায়, 3-4 বার বড় ফুপুকে বলেছে, কিন্তু তিনি গা করেননি। হোটেল থেকে বাসা অনেক দূর, নয়তো ঠিক চলে যেত। ওদিকে হাহা হিহি চলছে, একে অপরের প্রেম নিয়ে বিস্তর চর্চা করছে। ফলে সে যে ফুপুর ছেলে অয়নকে প্রশ্ন করলো, ভাইয়া, সবার কথা শুনলাম, এবার আপনার পালা। আপনার নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে, এবার আপনার সেই লাকি গার্ল সম্পর্কে একটু বলুন শুনি। অয়ন সাথে সাথেই হেসে বলল, না ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। যা, মিথ্যে কথা। সত্যি, আমি কখনো প্রেমে পড়িনি। তবে আমি যদি কখনো কারোর প্রেমে পড়ি, তবে তাকে এতটাই ভালোবাসবো যে কখনো ভালোবাসার কমতি অনুভব করতে দেব না। প্রতিটা মুহূর্তে তাকে অনুভব করাবো সে আমার জীবনের সাম্রাজ্ঞী, সে আমার জীবনের একমাত্র ভালোবাসা। আফসোস, আমার জীবনে এখনো সেই প্রেমটা আসেনি। আমি আপাত মস্তক সব দিক থেকে ভার্জিন। কথাটা বলার সময় অয়ন চাইলো প্রাপ্তির দিকে। ঠিক তখনই তাদের চোখাচোখি হলো। অয়ন চোখ সরালো না, এমন মনে হলো কথাটা যেন অয়ন তাকেই উদ্দেশ্য করে বলেছে। কথাটা বলার সময় অয়ন চাইলো প্রাপ্তির দিকে। ঠিক তখনই তাদের চোখাচোখি হলো। অয়ন চোখ সরালো না, এমন মনে হলো কথাটা যেন অয়ন তাকে উদ্দেশ্য করেই বলেছে। অয়নের উত্তর গোল টেবিলকে শান্ত করতে পারল না। নীলাপুর মুখে চাপা উত্তেজনা। পছন্দের পুরুষ সিঙ্গেল বিষয়টা অবশ্যই উত্তেজনার কারণ। সে যে সেখানে তাতা থই থই গানে নাচছে না, এটাই বরং অস্বাভাবিক। নীলা নিজের উত্তেজনাকে চেপে রাখতে পারল না, প্রশ্ন করেই ফেলল, আপনি ঠিক কেমন মেয়ের প্রেমে পড়তে চান অয়ন ভাই? অয়ন প্রাপ্তির থেকে দৃষ্টি সরালো না। সে প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, ভাবিনি, তবে এমন কেউ যার কাছে হাঁটু ভাঙতে মাথা নত করতে দিতে হবে না, আবার আমি উজাড় করে দিতে সংকোচ হবে না। অয়নের নির্নিমেষ দৃষ্টিতে প্রাপ্তির অস্বস্তি লাগছে। লোকটার দৃষ্টিটা কেমন যেন, একেবারে মনে হচ্ছে তাকে ফুটো করে দেবে এই দৃষ্টি। এরই মধ্যে এসে যে ফুপু তাকে ডাকলেন, প্রাপ্তি, এদিকে আয়, বড় আপা ডাকে তোকে। প্রাপ্তি দেরি না করে উঠে চলে গেল। তবে মনে হলো অয়ন তাকে তখনও দেখছে, গাঢ় স্থির নয়নে। লোকটার মতলব কি? অনেক খুঁজে পার্টি হলের এক পাশে পাওয়া গেল বড় ফুপুকে। বড় ফুপুর কাছে যেতে তিনি একটা চাবি ধরিয়ে বললেন, দ্রুত যা তো, হোটেলের 7 তলায়। কেন? প্রাপ্তির পাল্টা প্রশ্ন। বড় ফুপু একটু মুখ খিচালেন। এই হয়েছে এই প্রজন্মের এক সমস্যা, কিছু বললে আগে বলবে কেন, কি জন্যে। এত প্রশ্নের হ্যাপা মোটেও সহ্য হয় না মনোয়ারা বেগমে। তিনি ঝাঁঝালো স্বরে বললেন, তোকে যেতে বলেছি, যাবি। যে করবোটা কি? 7 তলার ঘরের বিছানায় নিশ্চয়ই গদানোর জন্য আমাকে পাঠাচ্ছ না? ভাষা কি তোর? গদানো কি? হ্যাঁ, গদানো কি? দিনকে দিন একেবারে উচ্ছন্নে যাচ্ছ। বড় ভার্সিটিতে পড়ার এই নমুনা? তুমি কি জ্ঞান দিতে ডেকেছো ফুপি? ঠাবড়া মারবো কিন্তু। প্রাপ্তি কঠিন চোখে ফুপুর দিকে তাকিয়ে রইল। এই মহিলার সাথে কথা বলা এই এক হ্যাপা, শুধু মারতে চায়। ছেলে ঘর ছাড়ার পরও আক্কেল হয়নি। প্রাপ্তি একটা দীর্ঘশ্বাস ফেলল। বড় ফুপুর সাথে সাথে বললেন, এমন লম্বা শ্বাস ছাড়ি কেন? এখন শ্বাস ছাড়াও অপরাধ? বলি বুড়ো হবার সাথে সাথে মাথার তারগুলো কি সব ছিঁড়ে গেছে? আমি গেলাম। বলেই যেতে ধরলে বড় ফুপু হাত টেনে বলল, শোন, এই চাবিটা নে। 7 তলার এই রুমটা ওদের বাসর ঘর। তুই আর তোর বোনেরা যা বাসর ঘর সাজিয়ে দিয়ে আয়। তুমি নীলু আপুকে না বলে আমাকে বলছো কেন? কেন? তুমি কি প্রেসিডেন্ট বারাক ওবামা নাকি যে তোমাকে বলা যাবে না? বেশি কথা বলিস না। শিলাপোর শ্বশুরবাড়ি যাবে না? আগো ধরে শ্বশুর বাড়ি যাবে কেন? বেশি বকিস না। তোর মেজ ফুপু বলেছে হোটেলে বাসর করবে। বাসায় নতুন জামাইকে ঘর ছাড়ার মতো ঘর নেই।
এটা সত্য, শিলা আপার আঁকতে হচ্ছে, কিন্তু আঁকতেও তার কোনো ইচ্ছে অপূর্ণ রাখা হয়নি। শিলা আপার বর বিদেশে থাকেন, তিনি আগামী সপ্তাহে কানাডা ফেরত যাচ্ছেন। এবার শিলা আপাকে নিয়ে যাওয়া হচ্ছে না। শিলা আপা যাবে 1 বছর পর, তখনই তাদের বৌভাত হবে ধুমধাম করে। শিলা আপার বিয়েটা প্রথমে খুব স্বাভাবিক এবং ঘরোয়াভাবেই হবার কথা ছিল, কিন্তু আপত্তি করলেন শিলা আপা। পাপিয়ার কাছ থেকে শোনা তিনি নাকি দীর্ঘ 2 দিন খাওয়া এবং গোসল করেননি, যাকে বলে একেবারে নাওয়া খাওয়া বন্ধ। এতে মেজে ফুপুর আহ্লাদ বাড়ল, তাই তিনি আটটাকে বিয়ের মতো করেছেন। বিশাল হোটেলের পার্টি হল বুক করেছেন, 7 তলায় আবার একটা হানিমুন সুইট। প্রাপ্তি বড় ফুপুর কাছ থেকে চাবিখানা নিয়ে হাজির হলো ওই জটলার মধ্যে। তার সব বোনেরা এবং বরপক্ষের সব কয়টা হনু সেখানেই বসে আছে। প্রাপ্তি নীলার উদ্দেশ্যে বলল, নীলু আপা ওঠো। বেশ ভালো একটা জমজমাট আড্ডার মধ্যে প্রাপ্তির ডাক ছন্দপতন ঘটালো। নীলা একটু বিরক্তি নিয়ে বলল, কি হয়েছে? 7 তলায় যেতে হবে বাসর ঘর সাজাতে। বাসর ঘর, তরুণ তরুণীদের মধ্যে একটা উত্তেজনাময় শব্দ। জটলার প্রতিটা বান্দার চোখ চকচক করে উঠল। শিলা আপার ছোট ননদ বলে উঠলেন, আদিল ভাই এদের মধ্যে সবচেয়ে বড়। তিনি তার গাম্ভীর্য তা রক্ষা করে বলল, আমরা যে কি করব? করার তো আরো অনেক কিছুই আছে, তোমরা কি করতে চাও সেটা বলো। আদিল চোখ কুচকে শুধালো। কি করার প্ল্যান তোদের? প্রাপ্তি প্ল্যানটা শুনতে চোখ কুচকে বলল, এমন কিছু ভুলেও করবেন না। আমি সোজা যে বড় ফুপুকে বলে দিব। 2 জন মানুষের মধ্যে একটা প্রাইভেসি ব্যাপার আছে না? নীলা প্রাপ্তিকে বলল, তোকে নিয়ে আর পারলাম না রে প্রাপ্তি, সবকিছুতেই তোর বেশি বেশি। একটা মোবাইলের রেকর্ডিংয়ে তো আমরা তো আর ক্যামেরা লাগাচ্ছি না। কিন্তু এটা অন্যায় নীলু আপা, তুমি দিনকে দিন দেখছি বিবেক বুদ্ধি লাটে উঠাচ্ছ। প্রাপ্তির কথায় এই নীলুর মুখখানা অপমানে রক্তিম হয়ে গেল। অন্য সময় এতটা অপমান বোধ হতো না, কিন্তু আয়নের সামনে এমন অপমান সহ্য হলো না। ফলে ঝাঁঝালো স্বরে বলল, তুই তো বিবেকধারী, গলে গলে পড়ে তোর বিবেক। এই জন্যই মানুষ বলে পড়াশোনা করতে, পড়াশোনা না করলে এমন মাথায় কুবুদ্ধি ঘুরে। নীলা খেপে আরো 2 কথা শোনাতে গেল, কিন্তু বাহাত ঢোকালো আদিল। বলল, প্রাপ্তি ইজ রাইট। ওদের এটা একটা ইম্পর্টেন্ট রাত। এ রাতে তাদের প্রাইভেসি ম্যাটার্স। মজার একটা লাইন থাকা প্রয়োজন। অয়ন আদিলের দিকে চাইলো, তার চোখের ধার খানিকটা তীক্ষ্ণ হলো। সে উঠে দাঁড়িয়ে বলল, মজার লাইনটা খুব আপেক্ষিক আদিল ভাই, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আমরা সামান্য মজা করছি। এতটা বুদ্ধি সবারই আছে কোথায়, এতটা বুদ্ধি সবারই আছে কোথায়, কতটা বেসামাল হতে হয়। আমরা শুধু ওদের কথা শুনবো, কথাবার্তার পর তারা কি করে সেটা আমরা সবাই জানি। প্রাপ্তি করা চোখে চাইলো অয়নের দিকে। অয়ন যে অসভ্য সেটা আবারও প্রমাণ দিল। সে সবগুলো অশৈল্য মস্তিষ্কের মধ্যে প্রাপ্তির সুশীলতা ঠিকল না। ওরা সত্যি সত্যি একটা বাটন ফোন রেখে দিল বাসর ঘরে। বাসর ঘর সাজানোর পর আদিল, অয়ন এবং আরও 3-4 জন সিগারেট টানার বাহানায় বাহিরে গেল। হোটেলের স্মোকিং জোনে জ্বলন্ত বেনসন আঙ্গুলের ফাঁকে নিয়ে দাঁড়িয়ে আছে অয়ন। আদিল সিগারেটে আগুন ধরাতেই সে বলল, বুড়ো বয়সে কোচিমের প্রেমে পড়লেন নাকি আদিল ভাই? অয়নের প্রশ্নে আদিল একটু হকচকিয়ে গেল। ধরা খেয়ে গেছে এমন মুখ হয়ে গেল যেন তার। লাজুক স্বরে বলল, কি বলছো? যা দেখছি খুব জ্ঞানের কথায় হাতে হ্যাঁ মেলেছেন। আদিল এবার মৃদু হাসলো, হালকা গলায় বলল, বোঝা যাচ্ছে নাকি? আপনি প্রাপ্তির প্রেমে টেমে পড়লেন নাকি? আদিল মৃদু গলায় লাজুক স্বরে বলল, প্রেম না ঠিক, তবে ভালো লেগেছে। বয়সের তো ফারাক আছে। বেশি কোথায়, মাত্র তো কয়েক বছর, এখন এসব চলে। অয়নের দৃষ্টি ছুচালো হলো, গম্ভীর স্বরে বলল, তাহলে এবার প্ল্যান কি? আদিল লাজুক বরের মতো বলল, আপাতত কিছু ভাবিনি, দেখি প্রথমে একটু কথাবার্তা বলি। আত্মীয়তা তো আছেই, বাসা থেকেও বলাতে সমস্যা হবে না। বুঝতেছি না, বুড়ো বয়সে আমার ভীমরতি হয়েছে নাকি রং লাগায় মাথা খারাপ হয়ে গেছে? কেন বলবো তো। আদিলের চোখে মুখে হানা দিল রাজ্যের বিষয়ে। কৌতূহলে ভ্রু কুচকে এলো। অয়ন নির্লিপ্ত ভাব নিয়ে সিগারেটে শুকটান দিল, তারপর বলল, না আসলে বুড়ো বয়সে মাদের খেলা দেখানোর শখ হয়েছে কিনা। খারাপ কিসের মেয়েটা? খারাপই খারাপ, ডেঞ্জারাস, টিপিক্যাল রিনা খান। আপনি যাকে ভাবছেন হ্যাঁ না, সে আসলে রিনা। ওকে বিয়ে করলে প্রতিদিন দমকল বাহিনীকে ফোন করতে হবে। প্রস্তুত থাকলে করুন যা করার। আদিলের মুখখানা ছোট হয়ে গেল। অয়ন এক দৃষ্টিতে থাই গ্লাসের দিকে তাকিয়ে রইল, তার মুখ গম্ভীর। সিগারেটের ধোঁয়াটা একেবারেই ভালো লাগছে না, কেমন গলায় বিচ্ছে। প্রাপ্তি একটা বিষয় নিয়ে চিন্তিত। বাসর ঘর সাজাতে যেয়ে সে একটা জায়গায় শিলার বরের নাম লিখতে যেয়ে লিখল নির্ঝর শিকদার। প্রায় সাথে সাথে নীলা বলে উঠল, নির্জন চৌধুরী হবে? এখনো ভাইয়ার নাম জানিস না?
তখন থেকেই কথাটা মাথায় ঘুরপাক খাচ্ছে। অয়ন তো শিকদার, তাহলে তার চাচাতো ভাই চৌধুরী কেন? কথা ভাবতে ভাবতেই লবি দিয়ে হাঁটছিল। অমনি কোথা থেকে অয়ন এসে ওর পথ রোধ করলো। প্রাপ্তি চোখ তুলে চাইল। অয়নের পরনে আজ পুরাই ফরমাল পোশাক ছিল, কোট প্যান্ট টাই। এখন সব এলোমেলো, টাইটা একটু ঢিলে করা, শার্টের হাতাটা গুটানো, কোটটা হাতে ঝুলছে। প্রাপ্তি পাশ কাটাতে চাইলে অয়ন আবারও পথ রোধ করলো। প্রাপ্তি এবার চোখ গরম করে বলল, কি চাই? যদি বলি তোমাকে? প্রাপ্তি চোখ পাকালো। অয়ন হাসলো সদাচরিত সেই ফিচেল হাসি, তারপর স্বর খাদে এনে বলল, তুমি বেশ চালাক মেয়ে। আমি তোমাকে ভিন্ন ভেবেছিলাম, কিন্তু তোমার আর বাকিদের মধ্যে কোনো তফাৎ নেই। সত্যি করে বলো তো, আজ এতই সাজের ঘন ঘটা কেন? কলেজে তো চুলে শ্যাম্পুও দিতে না, পোশাকের ছিঁড়ে হতে বেদিকে ছিঁড়ে। আজ এত সাজগোজ কেন? ছেলে পটাতে? প্রাপ্তির কান ঝাঝা করছে, নাকের পাটা ফুলিয়ে বলল, কি বলতে চান আপনি? অয়ন পেছনে ঘুরে আদিলের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, তোমার টার্গেট আদিল ভাই ছিল, তাই না? হলুদের দিন তাকে দেখার পর থেকে এমন পরিকল্পনা করেছ, ঘাসফড়িংয়ের এক পালক লাগিয়ে ঘাসফড়িং সে আদিল ভাইয়ের সামনে ঘুরবে আর সে লাল ফেলবে। আফটার অল, বড়লোকের ছেলে পটানোর থেকে ভালো উপায় কে ছিল? অয়নের কথাটা শেষ হবার আগেই সজোরে তার গালে একটা চট বসিয়ে দিল প্রাপ্তি। চটটা এতই জোরে ছিল যে তার হাত জ্বলছে, কিন্তু সেটা আর পরোয়া না করে সে কঠিন স্বরে বলল, অসভ্য জানোয়ার, আর কখনো এমন কথা বলে আপনার মুখ ভেঙে দিব আমি। বলেই হনহন করে হাঁটা দিল সে। লবিতে পিনপতন নীরবতা, বরপক্ষের ছেলেপুলেরাও সাক্ষী অয়নের চরের। অয়ন চোয়ালে হাত দিয়ে ধীরস্বরে পড়ল, আউচ। এরপর কিছু হয়নি এমন একখানা ভাব করে আদিলের সামনে গিয়ে দাঁড়ালো। উদাস মলিন স্বরে বলল, দেখলেন তো ভাই, বলেছিলাম না মেয়েটার মাথায় প্রবলেম। আপনি তাকে পছন্দ করেন বলতে আমাকে থাপ্পড় মারলো আর বলল মুখ ভেঙে দিবে। আদিল বেচারা ভেবেচাকা খেয়ে আছে, তার মাথা কাজ করছে না। সে কিছুটা বিব্রত স্বরে বলল, তুমি বলতে গেলে কেন? আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে। আপনি মানি ব্যক্তি, আপনাকে এইভাবে অপমান করলে আমার খারাপ লাগতো না? আমি কি করে আপনাকে থাপ্পড় খেতে দিই? আই এম সরি, আমার জন্য তোমাকে এভাবে থাপ্পড় খেতে হয়েছে। আমার নিজেরই খারাপ লাগছে। ইটস ওকে আদিল ভাই, ভাইদের মধ্যে চলে চিল। আদিল তাও অপরাধীর মতো মুখ কাচুমাচু করে ফেললো, তারপর খুব হতাশ স্বরে বলল, থ্যাংক ইউ অয়ন, আমাকে বাঁচিয়ে দিলে। এই মেয়ে সত্যি ডেঞ্জারাস। ইউ আর ওয়েলকাম। বলেই বাঁকা হাসলো অয়ন। গালটা একটু হালকা করে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, তেলাপোকার হাতে জোর আছে। প্রতিটা বিচার সভায় দুই পক্ষ থাকে, বাদী এবং বিবাদী। মজুমদার ম্যানশনে বিচার বসেছে। অয়নকে থাপ্পড়ের বিচার সভা, বিবাদী প্রাপ্তি, আর বাদী হলো নীলা। অয়নকে থাপ্পড় দেওয়ার দৃশ্যে সে একমাত্র প্রত্যক্ষ সাক্ষী। একমাত্র বলা ভুল, আরও সাক্ষী আছে, যেমন আদিল, অয়ন নিজে, কারণ সে মার খেয়েছে, নির্ঝর, দুলাভাইয়ের আরেক খালাতো ভাই সিরাজ, মামাতো ভাই আহনাফ। তবে তারা এই ব্যাপারে কাউকে কিছু বলেনি। তবে নীলার সত্যের দেবী, সে এত বড় ঘটনা পেটে কি করে রাখবে? তাই বাসায় আসতে না আসতে সুন্দর বিচার দেওয়া হয়েছে মজুমদার বাড়ির কর্তা জামশেদ মজুমদারকে। জামশেদ মজুমদার শান্ত দৃষ্টিতে মেয়ের দিকে চাইলেন। তার চাহনি নিষ্পৃহ এবং শীতল। বিবাদী প্রাপ্তি গর্হিত অপরাধ করেছে। সে কুটুমকে থাপ্পড় মেরেছে। শিলার বিয়ের 4 ঘন্টাও হয়নি সে তার দেবরকে থাপ্পড় মেরেছে। অবশ্যই এটা একটা মহা অপরাধ। তবে জামশেদ সাহেব নিরপেক্ষ বিচারক বলে তিনি ঠান্ডা স্বরে মেয়েকে শুধালেন, তুমি কেন মেরেছো অয়নকে? প্রাপ্তি বাবার দিকে তাকালো। এই একটা সপ্তাহে এই ব্যক্তি এ প্রথম তাকে প্রশ্ন করলো। এর পূর্বে তাদের কেবল চোখাচোখি হয়েছে, কথা হয়নি। প্রাপ্তি বাবার চোখে স্নেহ খোঁজার বোকামি করলো না। এখনো বাবা তাকে মোটেও বাঁচাবেন না, বরং ভাগ্নি দেবরকে থাপ্পড় মারার অপরাধে তাকে কোনো একটা শাস্তি দিতেই পারেন। প্রাপ্তি খুব সহজ গলায় বলল, ছেলেটা আমার সাথে বেয়াদবি করেছে। অসম্ভব। প্রায় সাথে সাথেই বলে উঠল নীলা। বাদী শুধু নয়, চট করে এসে বাদীপক্ষের উকিল হয়ে গেল। বলল, অয়ন ভাইয়ের মতো নিরীহ প্রাণী এমন কাজ করতেই পারে না। সে খুব ভদ্র ছেলে, কি মিষ্টি তার ব্যবহার। মামা, তুমি ওকে প্রশ্ন করো, ও এমন কাজ কেন করেছে? নেহাত অয়ন ভাই ভালো মানুষ, তাই কাউকে কিছু বলেনি, নয়তো ওই বাড়ির বড়রা জানলে কি হতো? জামশেদ সাহেব মেয়ের দিকে চাইলেন। মুনিরা মেয়ের বাহু ধরে আছে, খুব শক্ত করে ধরে আছে সে। পাপিয়া এবং পায়েলও উপস্থিত। তারা অনুমান করতে পারছে বোন এমন একটা কাজ কেন করেছে, কিন্তু তারা মুখ খুলছে না, কারণ প্রাপ্তির বারণ আছে। প্রাপ্তি এখানে খুব সহজে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, বলতেই পারে, নীলা আপু তোমার মিষ্টি ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছে, কিন্তু সেই কথাটা বলাটা কতটা যথার্থ হবে? অয়নকে সে আগে থেকে চেনে,
তাদের পরিচয় আছে এই বিষয়টা বাড়িতে জানানো কি উচিত হবে? রক্ষণশীলতার মুখোশ পরা এই পরিবার কি বিষয়টাকে পোস্টমর্টেম করবে না? প্রাপ্তি সময় নিল একটু, তারপর বলল, নীলু আপু, আমি মানুষ, পশু না যে কোনো কারণ ছাড়া অয়ন ভাইকে আক্রমণ করব। সে আমাকে একটা বাজে কথা বলেছে, আমার পছন্দ হয়নি, তাই রাগ সামলাতে না পেরে মেরেছি। সেটাই তো জিজ্ঞেস করছি, কি কথা? আমি বড়দের মধ্যে সেই কথা বলতে পারবো না, লজ্জা লাগে আমার। তবে সে আমাকে একটা বাজে মন্তব্য করেছে। তোরা লজ্জা? আমাদের ভুল বোঝাস না প্রাপ্তি। এই বাড়ির প্রতিটি মানুষ জানে তোর স্বভাব কেমন। আর বড়দের প্রতি এই নতুন লজ্জাটা কবে থেকে শুরু হলো তোর? আগে তো আমরা কেউ দেখিনি। আসল কথা, তুই মিথ্যে কথা বলছিস। তুই ইচ্ছে করে অয়ন ভাইকে চর মেরেছিস। তোর উদ্দেশ্য হলো আমাদের ক্ষতি করা। ক্ষতি করা? অবাক কণ্ঠে প্রশ্ন করলো প্রাপ্তি। অয়নের মতো একটা লাফাঙ্গাকে থাপ্পড় মেরে সে নীলা আপুদের ক্ষতি করেছে? নীলা প্রাপ্তির বিস্মিত মুখকে পরোয়া না করে বলল, অবাক হচ্ছিস কেন? ন্যাকা সাজছিস? আসলে কি বলতো, তুই আসার পর থেকেই অখুশি ছিলি আপার বিয়ে নিয়ে। তোর চোখ মুখেই সে বিরক্ত স্পষ্ট বোঝা যাচ্ছিল। কি ভেবেছিস বুঝি না? প্রথম থেকে তুই অনীহা প্রকাশ করেছিস। এই বিয়েতে তোর চোখে মুখে আমি বিরক্ত দেখেছি। তককে তককে ছিলি কি করে আমার বোনের বিয়ে পণ্ডু করবি। কারণ তোর তো সহ্য হচ্ছে না আমার আপার এত ভালো জায়গায় বিয়ে হচ্ছে। পায়েল আপার তো হয়নি, তাই কোনো কিছু না পেয়ে এখন এই কাণ্ড ঘটালি। অয়ন ভাই নেহাত ভালো মানুষ। অয়ন ভাই নেহাত ভালো মানুষ বলে কোনো ইস্যু করেনি। নীলার অহেতুক অভিযোগগুলো আর নিতে পারল না প্রাপ্তির। আগে তার গা জ্বলছে, এবার ধৈর্যচ্যুত হলো তার। চিৎকার করে উঠল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে, ইস্যু করেনি কারণ দোষটা ওর। সে আমার চরিত্র নিয়ে মন্তব্য করেছে, নোংরা মন্তব্য। বিশ্বাস না হলে তোমার পেয়ারের অয়ন ভাইকে জিজ্ঞেস করো। ইস্যু করলে তো ধরা পড়ে যাবে। কথাটা শেষ হবার পূর্বে একটা হুঙ্কার শোনা গেল। বেয়াদবি করো না প্রাপ্তি। মুনিরা কেঁপে উঠলেন, হাত চেপে ধরলেন প্রাপ্তির। প্রাপ্তি চকিত দৃষ্টিতে তাকালো বাবার দিকে। জামশেদ সাহেবের মুখখানা কঠিন হয়ে আছে। এদিকে সবাই উপস্থিত সবার মধ্যেই নীরবতা বিরাজ করলো। মেজে ফুপু যিনি কাঁদছিলেন তিনি এখন চুপ করে গেলেন। দাদির মুখ জমে গেল। প্রাপ্তি বাবার দিকে তাকিয়ে আছে। জামশেদ সাহেব হুঙ্কার দিয়ে বললেন, প্রথমত তুমি ভুল করেছ। যদি ছেলেটা তোমার সাথে বেয়াদবি করে তবে আমাদের জানাওনি কেন? বিয়ের সময় কত কিছু মাথায় রাখতে হয় জানো না? নিজের দোষ না থাকতেও মাথা নত করতে হয়। দ্বিতীয়ত, তুমি ভুল করে এখানে গলা চড়াচ্ছ। আমি আমার মেয়েদের গলা চড়ানো শিখিয়েছি? পড়াশোনা করার নেশায় আদব কায়দা ভুলে গেছো তুমি। ক্ষমা চাও সবার কাছে। আমি ক্ষমা চাইবো না, ভুল আমার নেই। প্রাপ্তি বাবার চোখে চোখ রেখে দৃঢ় স্বরে কথাটা বলল। আর কণ্ঠ কাঁপল না, সবার চোয়াল ঝুলানো। প্রাপ্তি বাবার মুখের উপর কথা বলছে। তাদের মধ্যে মৌন সংঘর্ষ এবার ভাষায় রূপ নিয়েছে। জামশেদ সাহেব মেয়ের আচরণ সহ্য করতে পারলেন না। স্ত্রীকে ভারী স্বরে বললেন, তোমার মেয়েকে সামলাও মুনিরা। শাসন না পেয়ে তারা অবাধ্য হচ্ছে। মুনিরা প্রাপ্তির হাত ধরে ঝাঁকিয়ে বলল, ক্ষমা চেয়ে নে। আমি দোষ করিনি মা। জামশেদ সাহেবের কপাল কুঁচকেছিল, আরো একটু ঘন হলো ভাঁজ। কঠিন স্বরে বলল, তুমি যদি এখন ক্ষমা না চাও তবে তোমার পড়াশোনা এখানেই ইতি। কোথাও যাওয়া হবে না তোমার, এখানেই থাকবে। একটা ভালো ছেলে আমার হাতে আছে, এই মাসেই তোমার বিয়ে হবে। প্রাপ্তি বাবার দিকে আহত চোখে তাকালো। বাবা তার দুর্বল জায়গায় আঘাত হানলো। তিনি জানেন প্রাপ্তির দুর্বলতা তার স্বপ্ন। তিনি তার স্বপ্নের গলা টিপে ধরেছেন। প্রাপ্তির চোখ জ্বালা করছে, চিনচিনে ব্যথা হচ্ছে ভেতরে। শটান মেরুদণ্ড এবার ঝুঁকলো। স্বপ্ন বাঁচাতে তার আত্মসম্মানকে হাঁটু ভাঙতে হলো। খুব শক্ত গলায় বলল, আমায় ক্ষমা করে দিন। আবেগহীন নির্বিকার ক্ষমা চেয়ে সে নিজের ঘরে চলে গেল। ব্যাগটা বের করেই বইখানা গোছালো। মোবাইল অ্যাপ থেকে একটা টিকিট কিনলো। সে চলে যাবে কালকে সকালে। এক মুহূর্ত থাকবে না এই বাসায়। মমকে ফোন করে জানিয়ে দিল, মম আমি কালকে বিকেলের মধ্যেই আসতেছি, মামিকে জানাস। মমকে ফোন দিয়ে জানালো। মুনিরা ঘরে এসে দেখলেন মেয়ে তার জিনিসপত্র গুছাচ্ছে। মুনিরা তার হাত চেপে ধরে বললেন, জিনিসপত্র গোছাচ্ছিস কেন? আমি কালকে চলে যাব। কালকে চলে যাবি কেন? তোর ক্লাস তো শুরু হতে আরো 2 দিন আছে। হ্যাঁ, রবিবার খুলবে, কিন্তু আমি কালকেই চলে যাব। মুনিরা মেয়েকে পেছন থেকে জড়িয়ে বললেন, রাগ করিস না মা, তুই তো তোর বাপকে চিনিসই। হ্যাঁ চিনি, এই জন্যই ভয় হচ্ছে। এই সপ্তাহে অনেক নটাঙ্কি হয়েছে তো, আর আমি কোনো নটাঙ্কি সহ্য করতে পারবো না। আমার ধৈর্য কুলাচ্ছে না, আমি এখন যেতে চাই। এমন করিস না মা, আমার কাছে থাক। ঠিক মতো তোর সাথে কথাই তো হলো না আমার। কত মাস পর তোকে দেখছি বল,
এমন করিস না মা। প্রাপ্তি এবার থামলো। তার শূন্য চোখে প্রথম ব্যথা দেখতে পেলেন মুনিরা। প্রাপ্তি মুনিরা চোখে চোখ রেখে পড়ল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।